হ্যালো এভরিওয়ান, কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে বলতে হবে। এই প্রথম বোধহয় ফেসবুকে লাইভ, এর আগে আমরা ইউটিউবে করলাম। সবসময় দেখা যায় যে কথা শোনা যায় না। এটা কথা যে শোনা যায় না এটা আবার আমার বুঝতে 10 মিনিট সময় লাগে, ততক্ষণ অনেক কিছু বলে ফেলি। তারপর আবার সব বলতে হয়। আচ্ছা, আমি নিজে একটু চেক করে দেখি দেখা যাচ্ছে কিনা। কারণ লোকজন আসতে আসতে হাবিজাবি কথা বলতে হবে। আমার সাথে আছে নাইম। নাইম, একটু হ্যালো বলো। Hello, everybody. হ্যাঁ, শোনা। আচ্ছা, আমি একটু আগে চেক করি। প্রথম কয়েক মিনিট এই হাবিজাবি করে একটু চেক করতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার চেহারা খুব ছোট দেখাচ্ছে, এবং আমি স্ক্রিন শেয়ার করার কারণে বোধহয় আমার চেহারা আর দেখানো যাবে না। চেহারাটা ওকে, আলাদা চলে। মানে আমার আচ্ছা, চেহারা আমি হচ্ছে একটু আপনার কোথাও দেখি স্ক্রিনের তো আমার পাশে। চেহারা দেখানোর কোনো ওয়ে আছে কিনা। চেহারা দেখানোর এই যুগে যদি চেহারা দেখাতে না পারি, না আসলে কোনো ওয়ে নাই। আমি যদি এইভাবে, না না না, অ্যাকচুয়ালি স্ক্রিন শেয়ার আর এইটা, ওকে, সমস্যা নাই। তো আমি একদম ছোট করে আগে শুরু করি। মানে আমি এমনি ওই দিন কিছু ড্রয়িং দেখতে দেখতে, ইনফ্যাক্ট রিসেন্টলি আকান্তিসে যারা আছেন হয়তো খেয়াল করছেন যে পেজ প্রমোশনটা নিষেধ করা হয়েছে রিসেন্টলি। এখন এটা হুট করে একদিনও হয় নাই, আগে এটা নিয়ে অনেকদিন কথাবার্তা বলা হয়েছে, এবং অনেকে সম্ভবত খুবই নাখোশ হয়েছেন যে কেন আমরা প্রমোট করতে পারবো না নিজেকে। সেটা নিয়ে আমরা এই টকের এক মাথায় কথা বলবো যে কেন এটা করা হয়েছে। তো ও আচ্ছা, রোমেল আমাদেরকে নক করছে। ওকে। আহ, তুমি চাইলে জয়েন করতে পারো। ইনফ্যাক্ট এখানে কেউ যদি, যারা শুনছেন, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে আমার কিছু বলার ছিল, আমাকে যদি ইনবক্সে নক করেন, আমি অথবা ওই এইটার কমেন্টে যদি লেখেন, আমি যে কয়জনকে আসলে অ্যাড করা যায় এটার একটা লিমিটেশন আছে। তো তোকে আমি ইনভাইটেশন পাঠাবো যদি দেখা যায় যে মানে সিট আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে আর কি। আচ্ছা, তো নাইম, আসলে প্রথমে আমরা একটু বলে নেই সেই কমন জিনিসটা যে করোনায় কি করছেন। এটা শুনতে শুনতে সবাই ক্লান্ত, কিন্তু আমার মনে হয় একটু শোনা উচিত যে তুমি কি করতেছো আসলে এখন। আম, প্রথমে একটু শেকি ছিল রুটিন গুলা, যে হুম কিভাবে অফিস হবে। আমি তো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। তো হুম ওইখানে খুব বেশি দিন লাগে না, 1-2 সপ্তাহের মধ্যে একটা প্র্যাকটিস তৈরি হয়ে গেছে হুম। যে এইভাবে করে সবাই একসাথে কলে জয়েন করবে, এইভাবে করে কাজগুলো করবে। সো আচ্ছা। 1 মাসের পরে প্রেসার কমার বদলে বা বাসায় গায়ে হাওয়া লাগানোর বদলে উল্টো এখন প্রেসার বেশি আরো। আচ্ছা। বিকজ এখন দিন রাত নাই অলমোস্ট, বসরা সবসময় ফোন করতে থাকে। সো হুম এটা একটা পার্ট। আর একটা হচ্ছে উম, অনেকগুলো পেন্ডিং কাজ ছিল সারা জীবনে, হুম। যেগুলো হচ্ছে সবসময় বলতাম যে সময় নাই বলে করতে পারছি না। এখন আউট অফ এক্সকিউজেস এখন করতেই হচ্ছে। তার মধ্যে মানে হচ্ছে ধরেন প্লট লেখা, তারপরে হচ্ছে ওয়েবসাইট বানানো, সবগুলোই বেশ ভালো রকম চলছে। এটা এই লকডাউনের পজিটিভ সাইড হিসেবে বললে শুনতে খারাপ শোনা যায়, পজিটিভ সাইড না, এটা হুম। হচ্ছে সবচেয়ে বাজে সিচুয়েশনের কিছু যদি ভালো আউটকাম বের করে আনা যায় আর কি। ট্রু, ট্রু। এবং এখন এই যে প্রকৃতি আর কি তখন হাসছিল যে হচ্ছে আর সময় নাই। ওকে, দেখাচ্ছি যত সময় যত লাগবে। সময় চাও দেওয়া হবে। অ্যাকচুয়ালি তাই, মানে এখন তো কিছু বলার নাই, সবারই একই অবস্থা। সুতরাং আসলে নতুন করে আমরা এটা বেশি না বলি, কারণ সবাই এটা নিয়ে অফ। এবং আর্টিস্ট, যারা আর্টিস্টরা তো আসলে এটা নিয়ে রীতিমতো হুম হুম। আহ, কি বলা যায়। এই আমি ওখানে ক্যামেরা অন করতে পারছি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, আপনাকে এই যে দেখা আমার যাচ্ছে। পর্দা সহ চেহারা। ওকে, চুল টুল ঠিক করে নিচ্ছি। আমরা মোটামুটি ভাই আমাদের কমিউনিটি সবার জানলার পর্দা কি রং এটা আমাদের জানা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্দানুসীন সব ইয়ে। তোমার গিটার দেখা যাচ্ছে, আমার দেখার কিছুই নাই। ভাই ওই গিটারটা ওখানে ছিল না, আমি লাইভে আসে একটু আগে রেখে আসছি। আচ্ছা, আমি আবার একটু সেট করে নেই, আমার পর্দাটা একটু ঠিক করে নেই। আচ্ছা, ওই যে, তো আচ্ছা, আমি একটু পরে আবার আসি। হ্যাঁ, লাইভে লাইভে বলতেছি, ক্যামেরাটা একটু অফ করে রাখি, একটু পর্দাটা ঠিক করে আসি। আচ্ছা, ওকে। এখন কথা হলো, আমি আমার মনে হয় অনেকেই চলে আসছে এখানে, তো এখন দেখা হুম যায়। হুম। তাই না? আমরা একটু হাবিজাবি কথাবার্তা বলছি আসলে। 50 জন দেখতেছে, ওরে বাবা, এখন তো নিয়ে তো নার্ভাস লাগতেছে। না ভাই, আমি এখন আর ক্যামেরা খুলে হাবিজাবি ভালোই বলা করছি। যাবে না, আপনি এজেন্ডাতে আসেন। হ্যাঁ, সেটাই, আমার মনে হয় এইটা দেখার আর দরকার নেই। অ্যাকচুয়ালি পোস্টটা ছিল যে, মানে আমি একদম ছোট করে যদি ইন্ট্রো দেই, যে আমরা আসলে ইদানিং এমন একটা সময়ের মধ্যে আছি যে খুবই কি বলে, আমি খালি করোনা টাইম বলতেছি না, আমি মডার্ন টাইমটা বলতেছি, যে ড্রয়িং হুম ড্রয়িং ইত্যাদি যে একটা আনন্দের ব্যাপার, এইটা আমার মনে হচ্ছে আমরা অনেকে মিস করতেছি। এবং হুম প্রচন্ড একটা তাড়না বা একটা কি বলে প্রতিযোগিতা, হ্যাঁ। এবং হুম প্রতিযোগিতার একটা এন্ডিং হয় যে এই মুহূর্তে কি কি ট্রেন্ড চলতেছে, কথার কথা ফ্যান আর্ট চলতেছে, হুম বা
কি বলে যে সবাই মিলে কিছু একটা আঁকতেছে, আমি জানিও না কেন আঁকতেছে, কিন্তু সবাই যেহেতু আঁকতেছে তাই আমারও এটা আঁকতে হবে এবং ওইটা অ্যাপ্রুভাল পেতে হবে যে ভালো হয়েছে কিনা। এবং স্বভাবতই প্রত্যেকেরটা একরকম ভালো হবে না, যার ফলে সবার অ্যাপ্রিসিয়েশন একরকম হবে না। তো এইটা মানুষকে কিন্তু দেখা যায় যে আরো কি বলে হতাশ করে দিচ্ছে। হ্যাঁ, এবং এটা যে খালি আমার ভাবনা না, এটা আমার পোস্টের কমেন্ট গুলো দেখলে এটা বোধহয় 70-80টা কমেন্ট পড়ে গেছে। তো আমি সেগুলো যেমন একটা যদি আমি বলি, হ্যাঁ, যেমন যেমন রঙ্গন, আবিব রেজা রঙ্গন বলছে যে ভাই নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করলে ওই এক্সপেরিমেন্ট ফেল করলে কিভাবে তা ডিল করব এটা নিয়ে একটু শুনতে চাই। মানে এক্সপেরিমেন্ট যদি ফেল করে, হ্যাঁ, আই হ্যাভ বিন এই যে আমার ফেসিং। হাত উঠছে ভাই, হাত উঠছে আমার। হ্যাঁ হ্যাঁ এই যে আমার হাত উঠছে, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, উনারটা নিয়েই বলি, আপনি লিস্ট আকারে সবারটা হয়তো বলবেন একটু পরে কে কি বলছে। উনি আহ, এখানে আমার কাছে মনে হয় প্রবলেম লাইস ইন উনি কিভাবে ফেলিয়রকে ডিফাইন করছে, বুঝছেন? আপনি একটু আগে অ্যাপ্রুভালের কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ নতুন একটা কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা যদি সত্যি বাস্তবিক অর্থে নতুন হয়, হ্যাঁ। সেটা ফেইল্ড কি সেটা পাস্ট, সেটার হুম কোনো ডিটারমিনেটর স্কেল তো থাকার কথা না আসলে। হুম, এক্স্যাক্টলি। হ্যাঁ তো তাহলে উনি কিভাবে করে ধরলো যে এটা ফেইল্ড হচ্ছে? আসলে হয়তো অ্যাপ্রুভাল পাওয়া যায়নি আশেপাশের মানুষের। যদি এক্স্যাক্টলি। সবাই সবাই এই মুহূর্তে যদি হাতি আঁকে আর হুম আমি যদি মাছ আঁকি, তাহলে হয়তো একটু রিয়াকশন কম পাওয়ার সম্ভাবনা মানুষের, হ্যাঁ, মানুষ একটু বিরক্ত হবে দেখতে গিয়ে। তো হুম সেটাকে যদি আমি ফেলিওর বলি, এটা প্রথম ভুল, সবচেয়ে বড় ভুল আসলে আমার কাছে মনে হয়। হুম তো যদি একজন আর্টিস্ট আঁকার সময় সে যত ক্যাজুয়ালি আঁকুক কিংবা হুম যত সিরিয়াসলি আঁকুক, যদি আঁকার আগে তার স্লাইটেস্ট আইডিয়াটাও থাকে যে কি কারণে আঁকছিলাম আসলে এট দ্য ফার্স্ট হুম প্লেস, জাস্ট আঁকতে ইচ্ছা করছিল, এটা হইতে পারে। হুম অথবা সবচেয়ে সিম্পলিফাইড ফর্মে কিভাবে মাছ আঁকা যায় এটা বের করবো, এটাও হইতে পারে। যেটাই হোক না কেন, এই ইনিশিয়ালি যে চিন্তাটা মাথায় নিয়ে শুরু করছিল আঁকাটা, আঁকা হুম শেষ হওয়ার পর যদি খালি শুধু সেটার সাথেই মিলায় যে আমি চেয়েছিলাম 2 ঘন্টা আগে সবচেয়ে সিম্পলিফাইড ওয়েতে মাছটা আঁকতে, এই মাছটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, সো ইটস এ ফেলিয়ার, আবার চেষ্টা করতে হবে। হুম এই ধরনের যদি থাকে, আমার কাছে মনে হয় যে মাইন্ডসেট গুলা জাস্ট নিজের সাথে ডিল করবেন, নট উইথ আদার পিপল, নট উইথ এ বিগার অডিয়েন্স, অর কে অ্যাপ্রুভ করছে কে করছে না, ট্রেন্ড ইত্যাদি। যদি আপনার প্রাথমিক ইচ্ছাটাই থাকে যে হচ্ছে আমি আসলে অ্যাপ্রিসিয়েটেড হইতে চাই, অ্যাপ্রিসিয়েটেড ইন টার্মস অফ লাইক অর রিয়েক্ট, হুম হুম, তাহলে যে ফেলিয়ারটা হবে ওই ফেলিয়ার থেকে উদ্ধারের চান্স খুব কম আসলে। কারণ ইউ উইল নেভার নো পিপল কিসে লাইক দিবে আর কিসে দেবে না, এটা তাদের হ্যাঁ ইচ্ছার উপরে। মেবি দে জাস্ট ওক আপ অন দ্য রং সাইড অফ দ্য বেড, খুব সুন্দর হুম, একটা ছবি দেখছে, লাইক দেয় নাই, মেজাজ খারাপ এমনি হুদাই। সো দ্যাট ডাজ নট মিন এনিথিং অ্যাট অল ইন রিয়েল লাইফ। সো ডিল উইথ অনলি ইয়োর সেলফ, আমার কাছে মনে হয় এটা আর কি। লাইক হুম। গুনতে গেলে ভাই বিশাল বিশাল হতাশা আছে সামনে। না, এক্স্যাক্টলি, আমি একদমই একমত। ইনফ্যাক্ট আমার কাছে লাগছে যে বেশিরভাগ প্রশ্নের বা সমস্যাগুলির উত্তর বলি বা মানে অ্যানালাইসিস বলি, সেটার মূলে ঘুরে ফিরে এইটাই আসবে। যেমন আমি এটা কমেন্ট একজনকে বললাম এবং এটা আমি খুবই মানে চান্স পেলে এটা আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন একদম ছোট ছিলাম, একদমই যে প্রথম যে ড্রয়িংটা যখন আমি করছি, মানে যখন মনে করতে পারি হয়তো ক্লাস ওয়ানে পড়ি অথবা ভর্তিও হই নাই স্কুলে, তখন হয়তো আমি খুবই কোনোরকম একটা ড্রয়িং, মানে আমাকে বললে একটা নদী আঁকো, আমি আমার মনে আছে এখনো যে এইভাবে, আমি জানি স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে, ঢেউয়ের মতো এমন করলেই যে একটা পানি হয়ে যায়, এটা দেখে আমি আনন্দে মানে পুরো কয়েকটা পেজ আমি খালি এইভাবে আঁকছি। কাহিনী হচ্ছে এটা যে সবাই দেখে বাবা দিচ্ছে তা না, কিন্তু এটার যে একটা ফান ছিল এবং আচ্ছা। জাজমেন্টের কিছু নাই যে কে দেখতেছে। কারণ আমি তো তখন ছোট, মানে তখন কিন্তু এটা একে কেউ দেখলো কিনা বা ভালো হলো কিনা এই ব্যাপারটা নাই। সে ফর এক্সাম্পল একটা যেমন আমি হয়তো একটা কাঠের একটা ছোট্ট একটা কাঠের টুকরা নিয়ে ভাবতেছি এটা আমার পিস্তল, আমি এই পাশে একটা দড়ি বাঁধলাম, এই পাশে একটা দড়ি বাঁধলাম, এটাই আমি পুরো যুদ্ধ টুদ্ধ করে ছোটবেলার কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ। একদম খাতায় ফেলছি। হ্যাঁ, হুম এটা কিন্তু ওকে, কারণ আমার ইমাজিনেশনে আমি যে মজাটা পাচ্ছি হুম হুম। অ্যাকচুয়ালি কিন্তু এটা ম্যাটার করতেছে না এটা আদৌ একটা খুব সুন্দর বন্দুক কিনা। কিন্তু যখনই আমি দেখবো যে আরেকটা বাচ্চা ওর হাতে আসলে অলমোস্ট রিয়েল একটা পেইন্ট হ্যাঁ। গান বলে হুম। এরকম একটা কিছু আছে যেটা অনেক হ্যাঁ দামি, হয়তো এখানে হ্যাঁ। একটা লেন্স লাগানো বা এরকম হুম কিছু, এবং হুম ওইটা দেখে আমার যখনই মনে হবে, ওইটা দেখার পরে কিন্তু আমার মনে হবে যে আমার এটা তো কাঠের টুকরা। হুম। এই হচ্ছে আমার মনে হয় যে মানে ওই হ্যাপিনেসটা চলে যাওয়ার একদম ফার্স্ট পয়েন্ট, যে যখন আমি কম্পেয়ার শুরু করব। এবং এখন যেটা আবার যুক্ত হচ্ছে এটা হচ্ছে যেটা নাইম বললো অলরেডি, যে অ্যাপ্রুভাল। হ্যাঁ, হুম মানে আরেকজন কি বললো, যেমন রঙ্গনের যেটা, যে এক্সপেরিমেন্টটা সবসময় আসলে ফান হওয়ার কথা, যে আচ্ছা ব্যাপার হুম না যে আমি একটা এমন করবো। যেমন
আমি প্রথম একবার দেখলাম যে ওয়াটার কালারের একটা সুন্দর টেকনিক হচ্ছে, যদি আমি একটা জায়গায় হোয়াইট করতে চাই, পেপার হোয়াইট রেখে ওয়াটার কালার করাটা কঠিন, কিন্তু চাইলে মোম ঘষে, মানে ওয়াক্স মাস্কিং করে মোম ঘষা দিয়ে তার উপরে ওয়াটার কালার করে পরে হয়তো ওই মোমটা উঠায় ফেললাম, তখন যেমন একটা জলপ্রপাত, ওটার কথা যে এটা জলপ্রপাত পড়তেছে, ওইটার যে হাইলাইটটা ওইটা ওয়াটার কালার করা কঠিন, ওইটা আমি একটা বইয়ে দেখলাম যে এই টেকনিকটা। এরপরে আমি ওইটাকে অনেক ভাবে এক্সপেরিমেন্ট করলাম যে খালি জলপ্রপাত না, এরকম কি কি হতে পারে, হ্যাঁ, মোম রং দিয়ে। এবং তখন একটা, আমি মনে করি আমরা লাকি, মানে আমরা বলতে আমরা একটু আগে ড্রয়িং শুরু করেছি, সেটা হচ্ছে তখন অ্যাপ্রুভালের কিছু নাই। অ্যাপ্রুভাল বলতে এখন যেটা আমরা বুঝতেছি যে পেজ লাইক, হ্যাঁ, আরেকজন দেখে কি কমেন্ট করলো, কারণ এগুলি কিন্তু ক্ষতিকর। এখন কথা হলো যে তাহলে আমি জানবো না যে মানুষ আমার ড্রয়িং, যেমন একজন এটাও কোয়েশ্চেন করতে যে তাহলে আমি এটা কি করবো, না আমাকে তো মার্কেটিংও করতে হবে, মানে এখন আবার এমন করলে হবে না যে সব কুইট করে আমি বসে থাকলাম, আমি তাহলে আমার পেজে মানে আমার পেজ বলতে আমার খাতাতেই আঁকলাম এবং শেষ, মানে আমি জানি না যে দুনিয়া কোথায় কি হচ্ছে, গুহাবাসী হয়ে গেল, সেটাও তো হবে না। তাহলে ব্যাপারটা কি হবে? যেমন এটা অনেকেই কমেন্ট করেছেন, যেমন আচ্ছা এটা অন্য কোশ্চেন, আমি এই পার্টটা শেষ করি। মানে এখন এই ধরনের কাজের না একটা হেলদি ব্যালেন্স করা সম্ভব। হ্যাঁ, হেলদি ব্যালেন্স বলতে বোঝায় যে আমরা যেটা করি বা সাধারণত প্রফেশনালরা, সত্যি বলতে তারা প্রফেশনাল কাজে এত বিজি থাকে যে তারা একটা পোস্ট করে সেটা কে কি দেখছে, শেয়ার করছে, এটা এত সময় তারা পায় না, এটাকে লিমিটেড করে ফেলে, যে যেটা আসলে তার কাজে লাগবে বা প্রফেশনে কিছু ভ্যালু অ্যাড করবে ওইটা ছাড়া আসলে সে বেশি সময় সোশ্যাল মিডিয়া বলি বা অন্য জায়গায় দেয় না। এর বেশি সময় দিলে ওটা কিন্তু আনহেলদি, মানে এটা আমি মনে করি। তো এটাই। তো নাইবার এই ব্যাপারে আর কোনো কিছু যোগ করা থাকলে বলতে পারো। একটা ছোট্ট জিনিস যোগ করার আছে এখানে, সেটা হচ্ছে আপনি যখন বলছিলেন আপনি নিজেও একটু ডিলেমায় যাচ্ছিলেন যে শুধু খাতায় আঁকলে হবে না, মানুষকে দেখাইতেও হবে। এখানে দুইটা সেপারেট জিনিস আমি দেখি, সেটা হচ্ছে মানুষ দেখা আর মানুষের রিয়াকশন, দিজ আর টু কমপ্লিট ডিফারেন্ট থিংস। আমি যদি একটা কিছু ক্রিয়েট করি, একটা বেসিক ইনস্টিংক্ট হচ্ছে এটা আমি মানুষকে দেখাবো, যেটা কিনা আপনি যখন ছোটবেলার উদাহরণ দিলেন না, ছোটবেলাও ছিল খাতায় এঁকে, এটা অসম্ভব, আমি মাকে বাবাকে সবাই আশেপাশে যতজন আছে কমিউনিটিতে আমি সবাইকে দেখাবো মাস্ট, হ্যাঁ, আই ওয়ান্ট এভরিবডি টু সি ইট। কিন্তু এরপরে যে রিয়াকশনটা সেটা হচ্ছে একটা আবার ডিফারেন্ট থিং। আপনি অনেক ভাবে আপনার আঁকাকে মানুষের সামনে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি যদি খুব গোয়ার টাইপের একটা আর্টিস্ট হন, সে একদম স্রোতের বিপরীতে গিয়ে কোন এক টাইপের আর্ট আপনি করেন, আপনি জানেন পিপল ডোন্ট অ্যাপ্রুভ ইট, কখনোই তারা লাইক দেয় না, কিছু দেয় না, বাট স্টিল আপনি এটা মানুষজনকে দেখায় যাচ্ছেন। হু নোজ, মেবি আফটার 8 or 10 years সবাই হয়তো দেখবে যে আপনি ভিশনারি ছিলেন আসলে। এমন উদাহরণই বেশি যদি হচ্ছে ক্লাসিক পেইন্টারদের ক্ষেত্রে দেখেন, কেউ মোস্ট অফ দ্য কেসেস নিজের টাইমে অ্যাপ্রুভাল পায় নাই আসলে। তার মানে এই না যে তারা হচ্ছে বক্সে বন্দি করে রাখছিল আঁকাগুলো। দেখানোটা হচ্ছে ওয়ান থিং, দেখান, কিন্তু অ্যাপ্রুভালের আশা করা বা একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট যে 3K লাইক যদি আমি এটাতে পেয়ে থাকি, দ্যাট মিনস হচ্ছে আমি হয়েছি কিছু একটা। আর যদি 30 পিপল, তার মধ্যে 25 জনই আমার ফ্রেন্ড রিয়াক্ট করে, তার মানে আমি কিছু হই নাই। এই এই হিসাবটাতে ভুল আছে আসলে, দেখানোতে আমার মনে হয় ভুল নাই ভাই, আমার কাছে মনে হয়। না, কিন্তু এখানে একটা হিউম্যান নেচার কি, যে আমি দেখালাম মানেই কিন্তু একটা বড় অংশ চাচ্ছে যে আমি অ্যাপ্রুভাল চাচ্ছি। হ্যাঁ, ওই যে যেমন আমি বাসাতেও যদি দেখাই সেটাও কিন্তু তাই, যে অ্যাপ্রুভাল একটা আমার মনের একটা অংশ কিন্তু এটা চাইবে, ওই এটাকে ইগনোর করাটা খুব স্ট্রং পার্সোনালিটি ছাড়া সম্ভব না। একে কি বললো ব্যাপার না, এটা কি রিয়ার আর কি এটা। বুঝছি। এবং এই যে এখন যেমন একজন এখানে কমেন্ট করছে, ইরফান মুহাম্মদ, উনি বলছেন যে আমার তো মনে হয় যে কোনো কিছুই বড় হবার আগে একটা নার্চারিং পিরিয়ড লাগে। আমরা ইনফরমেশন ফ্লো এর যুগে যাকে ট্রেন্ডস এর মধ্যে প্র্যাকটিস করতে দেখি তাকেই চিনবো এবং সেটাই স্বাভাবিক। লাইক থেকে মানুষ অ্যাপ্রুভাল খোঁজে, এটা যেমন ফানি তেমনি নেশ স্বাভাবিক, মনে হয় বেশ স্বাভাবিক লিখে গেছেন। আচ্ছা, যাই, যে আঁকে সে তো নিজস্ব ভালো লাগা থেকেও আঁকতে পারে, but when art is bridge between people and sees there is no other side on that bridge, it is very much logical. আমি আসলে একটু লস্ট হয়ে গেছি, আসলে মূল বক্তব্যটা বুঝতে পারতেছি না। ব্রিজ মানে উনি বোধহয় মিন করতে চাচ্ছেন যে আসলে মানুষ তো খালি, ভাই ভুল হলে আপনি আবার একটু কমেন্টে বলেন, মানে মানুষ খালি যে অ্যাপ্রুভালের জন্যই শেয়ার করে তা না, দ্যাটস ট্রু। কিন্তু আমরা আসলে কথা বলছি একদম সিম্পল, যে একটা ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি রিসেন্ট একটা জিনিস বলি, যে কেউ একজন মানে ড্রয়িং করতেছিল, যে শিখতেছিল যে বেসিক লাইট অ্যান্ড শেড,
হঠাৎ করে সে একটা টিউটোরিয়াল দেখলো এবং দেখলো যে ওই টিউটোরিয়াল দেখে অনেকেই একটা লেয়ার ব্লেন্ড মোড অ্যাপ্লাই করতেছে, যেখানে লাগুক আর না লাগুক সবাই ওই নতুন একটা লেয়ার ব্লেন্ডিং মোড শিখছে। এখন শেখার পর দেখা গেল যে একটা ভালো তারটা অনেক অ্যাপ্রিশিয়েটেড হলো, কিন্তু যে আসলে লাইট অ্যান্ড শেডটা আসলে শেখে নাই তার মনে হলো আয় হায় আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ ওই লেয়ার ব্লেন্ড মোডটা তো আমার শিখতেই হবে। হ্যাঁ, তখন সেই লেয়ার ব্লেন্ড মোড দিয়ে সবাই দেখা গেল ওই জিনিসই শুরু করলো। বা সে ফর এক্সাম্পল যে ওয়ান্ডার ওম্যান আঁকার ট্রেন্ড চলতেছে, সবাই ওয়ান্ডার ওম্যান আঁকতেছে, কেন আঁকতেছে আসলে জানে না, মেবি একটা খুব কোনো কারণে মানে এখন ট্রেন্ডে আছে বা নতুন মুভি আসছে, এবং যখন কোন নতুন মুভি আসে বা এই ধর নতুন একটা কিছু খুব জনপ্রিয় হয় তখন হচ্ছে সবাই ওই ক্যারেক্টারটাকে আঁকে এই কারণে যেটা একটা কি বলে যে ভ্যাম্পায়ার মার্কেটিং টাইপের আর কি, শ্যাডো টাইপের, যে ও তো অলরেডি কিওয়ার্ড রিসার্চ উপরে আছেই, ও আসবেই, হ্যাঁ ও তো অনেক কিওয়ার্ডস কিছুতে এ আছে। ও থাকবেই, তার মানে হ্যাশট্যাগ ট্যাশট্যাগ এগুলি যদি দেই, আমাদের কথাটা আসলে ভেরি সিম্পল, যে এই যে আমাদের মানসিকতাটার পিছনে এইটা আর্টিস্ট সত্তার জন্য এটা কতটুকু ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। যেমন আমি তো পার্সোনালি মনে করি এটা অত্যন্ত ক্ষতিকর, কারণ ডেডলি ক্ষতিকর এখানে আর কারণ একটা হচ্ছে যে ওয়েল আমি আসলেই ফ্যান, হ্যাঁ যেমন আমি আমার পোস্টটা তো লিখছিলাম যে আমি ফ্যান আর্ট করছি, বাট ফ্যান আর্ট মিন্স ইউ হ্যাভ টু বি ফ্যান এট দ্য ফার্স্ট প্লেস, তাই না? আমি আদৌ এটা ফ্যান কিনা, যেমন দেখা যাবে আমার আমি হচ্ছে একটা রাশিয়ান বই আছে ওই যে বাবরের উপর লেখা, বাবর পিরিমকুল কাদিরভ, এটার আমি প্রচন্ড ফ্যান, মানে এত সুন্দর বইটা যেটা আমি পড়ার পরই আমি ওই বাবরকে দেখে দেখে আঁকছি, মনে মনে কিছু ড্রয়িং করছি, মানে মনে মনে বলতে মানে ভিজুয়ালাইজ করে ভেবে ভেবে, এবং ওইটা আসলে আমি যে পোস্ট করি আসলে কেউ তো ওইটার ফ্যান হওয়ার প্রয়োজন, মানে এমন না যে ওইটা আমি দেখানো, ওইটা যে পোস্ট করি দ্যাটস অনলি যেটা আমার পার্সোনাল একটা চয়েস, তোমরা দেখতে চাইলে দেখতে পারো, আমার এটা খুব পছন্দ। হয়তো উল্টা হবে, কেউ ওইটা দেখে আবার বইটা পড়লো, এটা হতে পারে। কিন্তু এখন যেই কালচারটা আমরা দেখতে পাচ্ছি, মানে আমি বিশেষ করে ইনস্টাগ্রামে যদি কেউ ঢোকে বা বুঝতে পারছি কোনটা। হচ্ছে যে এবং আমি একদম আরো স্পেসিফিক বলি, যে দেখা গেল একটা মনস্টার সাথে একটা বাচ্চা মেয়ে, এটা মানে মিনিমাম 15 কোটি দেখছি এই জিনিসটা। হ্যাঁ, মনস্টারটা একটু মেকা টাইপের। এখন হইতেই পারে না যে আমাদের বাংলাদেশের একটা ছেলে বা মেয়ে যে ড্রয়িং শুরু করছে, সে ড্রয়িং শেখার পরেই তার প্রথম ইমাজিনেশনে একটা মেকা ক্যারেক্টার এবং একটা এইরকম একটা এলিয়েন কিছু আসবে। এটার মানে হচ্ছে সে আসলে যেহেতু এটা ট্রেন্ড, ওইটা দিলে একটা ফলোয়ার গ্রুপ আমি পাবো যার মেকা ফলো করে বা ইয়ে ফলো করে। ওয়েল, এটা কি এখন আমি তো রাইট রং বা আমরা কিন্তু জাজ করতে বসি নাই, আমাদের কথাটা হচ্ছে যে এটা করে এটার জন্য খারাপ হয়ে যাচ্ছে কি এটা, মানে তার আলটিমেট কারণ জায়গায় আমি যেতে। পোস্টের কমেন্ট গুলা দেখে আমি যেটা বুঝতেছি যে প্রচুর, যেমন আমি কয়েকটা যদি আমি একটু দেখি, একটা সেকেন্ড আমি একটু সময় দিতে হবে। হ্যাঁ, যেমন ওয়াকার বিন জামান ও বলছে যে হতাশ হয়ে কাজ ছেড়ে বসে থাকা দূর করার উপায় নিয়ে আলোচনা করা দরকার। এখন কথা হলো যে হতাশার প্রশ্নটাই কিন্তু নাই, হতাশা তখনই হয় যখন একটা আশা থাকে। হ্যাঁ হ্যাঁ, ও কি আশা করছিল, এক্সপেকটেশনটা কি ছিল, ওটা নিয়ে কথা বলতে হবে আগে। আমার মতে আশাটা যদি আমি লিমিটেড করি, আশা হচ্ছে ভাই আমি ড্রয়িং শিখবো এবং এভরিডে একটু করে ইমপ্রুভ করবো, ওয়েল তারপরে এটা শেয়ার করার সমস্যা না। যেমন আমাকে যদি আমি মানে জিজ্ঞেস করা হয়, আমি যেটা করে আমি আসলে প্রজেক্ট ওয়ার্ক করতেছি, প্রজেক্ট ওয়ার্কের বেশিরভাগই থাকে ক্লায়েন্ট বলে দেয় যে এটা মানে ডিসক্লোজ মানে কি বলে এক্সপোজ করা যাবে না, এনডিএ করা থাকে, তো অনেক কাজ কিন্তু আমি শেয়ার করি না বা করতে পারি না, চাইলেও পারি না। আবার যদি করি দেখা যায় অনেকগুলি হচ্ছে স্টাডি ওয়ার্ক, হয়তো আমি আমার ব্লগে দিলাম বা হ্যাঁ দিলাম, মানে এটা কিন্তু এটা পোস্ট করার জন্য করা না, এটা স্টাডির জন্য স্টাডি করা। তারপরে যদি আমার মনে হয় যে আচ্ছা আর কারোর সাথে আমি একটা নতুন টেকনিক শেয়ার করলাম, দ্যাটস ফাইন, কিন্তু আমাকে যদি এটা এফেক্ট করে যে আমি খুব তাড়া কাজ করতেছে ড্রয়িং এর সময়, আমার মাথায় আছে যে এইটা এইভাবে আঁকলে, যেমন হঠাৎ আমি দেখলাম হিমু আর রূপা, হ্যাঁ এখন এটা আঁকা কিন্তু দোষ না, আমি আবার বলতেছি এটা কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়, যেটা একজন আঁকতেই পারে, কিন্তু এটা যখন ফলো হয়ে যাবে যে যেহেতু এটা এখন চলছে তাহলে আমিও এটা করলাম, এবং তাহলে যেটা হবে এটা কারো লস নাই, লস হচ্ছে যিনি করছেন, কারণ তার হয়তো আসলে একটা অরিজিনাল অন্য আইডিয়া করার কথা ছিল। হ্যাঁ, এটা কিন্তু তাকে দোষ দেওয়া হচ্ছে না যে কেন আপনি এটা করছেন, আমরা এখন পুলিশ পাঠাবো, এটা একটা পাপ, ব্যাপারটা কিন্তু এটা না, এখানে কেউ ভুল না বোঝে। এটা হচ্ছে মেবি ইউ হ্যাড ভেরি মানে বিগার পটেনশিয়াল, যে আপনার নিজের একটা খুব সুন্দর কাজ করার ছিল। যেমন আমি মনে করি লাইফে প্রত্যেকেরই একটা কি বলে ডিফারেন্ট আইল্যান্ড থাকে, মানে আমাদের জার্নিতে একটা আইল্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা, যার যার নিজের, এবং প্রত্যেকের আইল্যান্ড আলাদা। আইল্যান্ড বলি বা গোল বলি যাই বলি, হয় কি ওই যে বললাম যে আর একটা বাচ্চার হাতে যখন আমি একটা মডার্ন বন্দুক দেখলাম বা অন্যের আইল্যান্ড যাত্রাপথে আমার অন্যের আইল্যান্ড দেখলাম, আমি দেখে মনে হলো এটা তো অনেক সুন্দর, বাট আমি আমারটা পৌঁছাই নাই, তখনই দেখা গেল আমি ডিরেকশন ঘুরায় ওইদিকে যাওয়া শুরু করলাম। ওয়েল আমি মেবি অন্যের ওখানে যাওয়ার পথে আরেকটা আইল্যান্ড চোখে পড়বে, আরেকবার ঘোরাবো, আরেকবার ঘোরাবো, শেষ।
হ্যাঁ হবে, আমি অন্য অনেকের আইল্যান্ডে আমি ঘোরাঘুরি হবে, কিন্তু এবং আমারটাই কিন্তু আমি উপর যেতে থেকে পারবো দেখলে ওই জাহাজটাকে দেখা যাবে ওটা ব্রাউনিয়ান মোশনে ঘুরতেছে এক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। না। সে কোথাও যাচ্ছে না। আচ্ছা, আহ, আসলে অনেক অনেক কমেন্ট করছে নাইম, যদি আমি হুম একটু পড়ি দুই একটা। হ্যাঁ, হুম হুম একজন লিখছেন যে অনন্যা আকিশা, হুম। আমি আঁকতে পছন্দ করি, প্রচুর প্র্যাকটিস করি, কিন্তু আমার আঁকা সুন্দর হয় না। কিছু আচ্ছা। আঁকতে গেলে পেন্সিলের চেয়ে ইরেজারের ঘষা বেশি থাকে, কিভাবে হুম। স্কিল ডেভেলপ করা যায়? ও, এটার মনে আমি একটা অ্যান্সারও দিছি যে ইরেজার যেহেতু অনেক ঘষতে হয়, সেহেতু ইরেজার ছাড়া আঁকতে হবে। আহ, এটা নিয়ে একটা অ্যাকচুয়ালি মজার এটা কথা মনে পড়ছে ভাই, এই 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 হ্যাঁ থ্রেডে। হ্যাঁ এটা হচ্ছে ছোটবেলায় যখন হচ্ছে ধরেন একটু একটু আঁকাআঁকি পারি, তো তখন হ্যাঁ হচ্ছে আমি অত ছোট না, ধরেন 10 পাস করে গেছি এরকম সময় আমার খুব পিচ্ছি কয়েকটা কাজিনের সাথে আমাকে বসায় দেওয়া হয়েছে যে তুমি তো একটু আঁকো, ওদেরকে একটু আঁকা টাকা দেখাও। হ্যাঁ। ওরা আগে থেকে কারো থেকে শুনে আসছে যে আমি আঁকতে পারি। তো আচ্ছা। কত ভালো ভালো আঁকা বলতে বাচ্চাদের কাছে কি সেটা হ্যাঁ, ওই দিন বুঝতে পারছিলাম। ওরা আমাকে বলছে, আচ্ছা ভাইয়া তুমি যে ভালো আঁকো তার মানে কি তোমার আসলে ইরেজার লাগে না আঁকতে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুবই অদ্ভুত একটা প্যারামিটার ভালো আঁকার। হ্যাঁ বাট বাচ্চার মনটা তখন বুঝতে পারছি আমি যে না, ওর এটা প্রথম অনেকে হতাশা হচ্ছে ওর ইরেজার বেশি খরচ হয়। হুম, হুম, হুম। না না, এটা কমন। যেমন আমার আগে আমার যেমন একটা ইয়ে ছিল যে লোকজন কিভাবে এভাবে আঁকে, কারণ এই ড্রয়িংটা যে এতগুলি লেয়ারে করা হয়, এটা কিন্তু হুম আমার কোনো ধারণাই ছিল না। যে প্রথমে হুম একটা হালকা পেন্সিল, হালকা পেন্সিলের পরে ওইটা কি বলে যে আর ফর্ম ডিফাইন করে, হুম ফর্ম হুম। ডিফাইনের পরে দেখা যায় যে ইঙ্কিং করে অনেকগুলি, মানে যদি ড্রাফটিং এর কথা বলি, ড্রাফটিং এ অনেকগুলো স্টেজ আছে। এটা না জানলে কিন্তু জিনিসটা আসলে ফ্রাস্ট্রেটিং। এটা যেদিন হচ্ছে নিজের মধ্যে নিছি, মানে প্রথম দিন হ্যাঁ তো আর নিই নাই, মাল্টিপল জায়গায় হচ্ছে দেখতে পাইছি যে হ্যাঁ। হচ্ছে মানুষজন আসলে আগে স্কেলেটন বানায়, তারপর হুম, ঘষাঘষি করে একবারেই হচ্ছে ওই জিনিসটা বের হয় না আসলে, এর পিছনে কয়েকটা লেয়ার থাকে যেগুলো সে পরে উঠায় ফেলে, মুছে। হ্যাঁ হ্যাঁ এটা যেদিন হজম করে নিছে যে এটাই ভালো ওয়ে, হ্যাঁ। লাইফ চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে একবারে আসলে কেউ করে না। হ্যাঁ, হ্যাঁ, একবারে দরকার কিছু নাই তো। ড্রয়িং থাকে যে হয়তো সিগনেচার ড্রয়িং কিছু করলাম, সেটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি আঁকতে আঁকতে 100 বার এঁকে আপনি মুখস্থ হয়ে গেছে, ওটার জন্য আর স্কেলেটন তো লাগবে না। আচ্ছা, এখানে আরেকটা বিরাট টপিক, সেটা হচ্ছে অ্যাওয়ার্ড। এটা বলছেন এম এম সোহাগ বাবু ভাই। উনি বলছেন অ্যাওয়ার্ড এবং আর্ট প্র্যাকটিস, এটা নিয়ে হুম। একটু যদি বলতেন। এটা আসলে তাহলে বিরাট ভাই আমি টপিক। এখন অফ যাই, আমি তো অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাইনি ওই বিষয়ে, আবার বলে আবার কোন বিপদে পড়ি। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার যে অ্যাওয়ার্ড কিন্তু পেতে ভালো লাগবে না এমন কারণ নাই, কিন্তু কাজটা যদি অ্যাওয়ার্ডের জন্যই করা হয়, এখানে একটা বিপদ হুম আছে। যে কারণ অ্যাওয়ার্ডের জন্য তো আসলে একজন কাজ করবে না, হুম মিনিমাম কয়েকজন মিলে কাজ করবে। তখন হয় কি, একসাথে তো সবাই ফার্স্ট হওয়া সম্ভব না, একজনই হবে। মানে প্রতিযোগিতাটা আমি মনে করি অন্তত ক্রিয়েটিভ সেক্টর এটা খুবই ডেডলি। মানে প্রতিযোগিতা যে আমি, কারণ এটা কম্পেয়ার ওইভাবে হয় না। হ্যাঁ, কম্পেয়ার হয় যে ওর লাইট অ্যান্ড শেড বেসিকটা ওর অনেক ভালো জানা, এর অত ভালো জানা নাই। মানে গ্রামার বা প্রিন্সিপালের ক্ষেত্রে এটা অবশ্য আমার মনে হয় কম্পেয়ার না করলে একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে যে মিনিমাম বেসিকটা সে জানে কিনা। কিন্তু এরপরে কারণ প্রত্যেকেরই তো আসলে আলাদা হুম আলাদা একটা কি বলে যে স্টাইল থাকে, যেমন হাতের লেখা যে কারণে সবার আলাদা। হুম হ্যাঁ, হুম। তো সেটা। আচ্ছা, আমাদের সাথে এখন তো মাহতাব ভাই রশিদ। এই এই অ্যাওয়ার্ডের ইয়াগুলো পোস্টগুলো দেখলাম, আমাকে একটু দিয়েন এখানে কোথায় আসলে অ্যাওয়ার্ডের জন্য আঁকাআঁকি হচ্ছে, মানে এটা কোথায় এটা উনি মিন করছে যে হয়তো, যেমন না 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 এটা না, আমার নিজের অনেক অভিজ্ঞতা। ডিফারেন্ট নোট, এটা এক্সাইটিং হইতে পারে ভাই। হ্যাঁ ধরেন মানে হ্যাঁ। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আঁকা, হুম এটা যদি উদ্দেশ্য হয়, হুম। এটা কিন্তু সেই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা। আপনি চিন্তা করে দেখেন যে এটা তো ক্রিকেট খেলা না যে প্রত্যেকদিন হার জিত হয়, আমাদের ছবি হ্যাঁ আঁকি, এখানে হার জিতের কিছু নেই। হার হ্যাঁ। জিত নিয়ে ছবি আঁকাটা কিরকম, এটা একটু চেখে দেখা যেতে পারে আসলে। না না, এটা উনি যেটা মিন করছে যে মানে এটা তো আমার নিজের অনেকগুলি এরকম ঘটনা আমি দেখছি যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করলাম, অ্যাওয়ার্ড পেলাম না, তারপর আমি আর ড্রয়িং এ করলাম না। তো আচ্ছা। এটা খুবই মানে দুঃখজনক কিন্তু। না এটা যে পাঠাচ্ছি, মানে কারণ আমি জানি যে আমি খুব ভালো আঁকি। আচ্ছা, আমরা মাহতাবকে ওই ব্যাচের অনেকক্ষণ ধরে অ্যাড হওয়ার চেষ্টা করতেছে। ওকে। মাহতাব রশিদ, মাহতাব, এ কি কেমন সবাই আছেন ভাই? জঙ্গল? হ্যালো। আমি মনে হ্যাঁ হয় ও ভাই, ওয়াও, একদম কমের। নাইম ভাই মাহতাবের ভালো আছেন? পুনর্জন্ম হইলো নাকি? হ্যাঁ। হ্যাঁ ভাই, যা যায় আচ্ছা, আর কি। মাহতাব রশিদ, দাঁড়িয়ালা চারুকলা। ফিনিক্স, নাইস। তোমার এখন বলতে হবে যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া, মাহতাব রশিদ। ভা- এই যে একটু আগে আমরা এই ফার্স্ট সেকেন্ড এ- নিয়ে কথা বলতেছিলাম, যে এটা যে ডেডলি, এটা যে ঠিক না ভাই এটা ফার্স্ট খুবই সেকেন্ড। ডেডলি, এটা হ্যাঁ, খুবই ডেডলি এবং এটা যে খুবই। বলতেছে সে ফার্স্ট হয়েছে, সুতরাং এই আইরনি থেকে কিভাবে বেরোবো? না আচ্ছা ভাই, মাধব, ফার্স্ট আমরা হওয়া এখন মানে একটা তো কথার জি মধ্যে ছিলাম, জি তুমি ভাই। শুনছো কিনা আমি শিওর না। আহ, ওইটার লেজ ধরে আমি আরেকটা দিনাকর দাস ওনার একটা কথায় চলে যাই। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল আর ডিজিটালের গুরুত্ব কেমন হওয়া উচিত। মাহতাব যেহেতু ট্র্যাডিশনাল
মিডিয়ায় এখন চারুকলায় ড্রয়িং শিখতেছো, তোমার মতে এটার একটা মানে কি মনে হয়? তুমি আগে তো ধর পুরোপুরি ডিজিটালি আঁকতা, এখন ট্র্যাডিশনাল একটা একাডেমিক জায়গায় গেছে, এখন তোমার কি মনে হয় যে একজন আর্টিস্ট খুব ভালো হতে গেলে এই দুইটার মধ্যে তার কোনটা দিয়ে শুরু করা উচিত, বা কি তোমার কথাটা শুরু করো। ভাই শুরু করার জন্য বা আঁকা শেখার জন্য তো আসলে মানে আঁকতে হবে, ওটা মিডিয়াম মতো ডিপেন্ড করে না, কিন্তু আমার মনে হয় যে যেটা দিয়ে শুরু করা উচিত সেটা সবচেয়ে কমফোর্টেবল আর কি। তো আমার মনে হয় যে ছোটবেলা থেকে যেহেতু আমরা পেন্সিলে বা কলমে লেখালেখি করতেছি, তো আমাদের ছোটবেলা থেকে আসলে আমরা পেন্সিলে খুবই কমফোর্টেবল, এবং আমি যদি মানে ডিজিটালে যদি আঁকতে যাই তাহলে হয়তো আমাদের আগে সফটওয়্যারটা শেখা লাগবে, মানে তখন বা হয়তো আগে ওই যে আমার হ্যান্ডের সাথে মনিটরের যে মাউস কার্সর মিলতেছে কিনা এইটা আমার অনেক দিন ধরে সেটিং করা ঠিক করা লাগবে। তো তখন অনেক এডিশনাল চিন্তা ভাবনা চলে আসে যে আমার বেসিকটা শিখার আগে মানে একটা সার্কেল একটা লাইন অথবা একটা ক্যারেক্টার বা কিছু একটা আঁকার আগে আমার আসলে টুল নিয়ে অনেক ভাবতে হয়, মানে যত না আমি নিজ থেকে শিখতেছি। তো ওই আমার মনে হয় যে আমরা যারা মানে এখন হয়তো কোনো একটা বাচ্চা যে আসলে জন্মের পর থেকে ট্যাব নিয়ে খেলতেছে এবং ট্যাবে আঁকাকি করতেছে, তার হয়তো অন্য কিছু হবে, কিন্তু এমনিতে আমরা যারা আসলে ছোটবেলা থেকে পেন্সিল এঁকে আসতেছি, তো আমাদের জন্য আসলে আঁকা আঁকি শুরু করার জন্য ট্রেডিশনাল খুবই ইউজফুল। আর এটার পাশাপাশি যখন ওইখান থেকে পরে সুইচ করা হয় ডিজিটালে, তখন জাস্ট ওই যে যত ভালো সফটওয়্যার পারে ওটা আসলে ওটার উপরে ডিপেন্ড করে। ওই স্কিলটা তখন থাকি, তখন আপনার সফটওয়্যারের সাথে আপনি স্কিলটা কত সুন্দরভাবে কম্পিটেবল করে ওটা ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা মাহতাব, না, এখন এক লাইনে যদি জিজ্ঞেস করি যে ভাই আমি আঁকা শিখতে চাই, কিভাবে শুরু করবো, ট্র্যাডিশনালি না ডিজিটালি, তুমি এটা অ্যান্সার কি দিবা তোমার মতে? ভাই খাতা পেন্সিল, হ্যাঁ খাতা পেন্সিল ছোট, এটা খাতা পেন্সিল ছোট। ওকে, তাহলে একটার অ্যান্সার এইটাতে আমিও একমত। তবে এখানে একটা বিষয় আছে যে খাতা পেন্সিল এখনো পর্যন্ত রিলেভেন্ট, এটা কতদিন থাকবে, কারণ পরের প্রজন্ম দেখা যাবে ট্যাবেই সব করে অভ্যস্ত। হ্যাঁ ভাই, Maybe মানে এখন different পিচি বাচ্চা দেখলেও দেখবেন যে 1 2 মানে 1 2 বছরের বাচ্চারা আসলে ট্যাব দিয়ে ইউটিউব দেখে নিজের যে কিভাবে পারে আমি জানি না, ধরেন যে তারা একদম 1 বছর থেকে আসলে ইউটিউব চালানো শিখে গেছে, কিভাবে ওই বেবি শার্ক দেখতে হয় সেটা তারা জানে। মানে খুবই আচ্ছা, wow, আমাদের মানে মধ্যে আমি জানি না মাতাবে আছে কিনা, কিন্তু আইপ্যাডের অধিকারী সম্ভবত নাইমের এই ব্যাপারে কি মত? আইপ্যাড আর খাতা কোনটা কিনবো? 50 টাকার আপনি খাতা নাকি 1 লাখ টাকার আইপ্যাড? আপনি যদি স্টার্টার হয়ে থাকেন, হ্যাঁ, এটার উত্তরটা একটু ক্রিটিক্যাল, আপনি যদি স্টার্টার হয়ে থাকেন একদম ফুললি, স্টার্টার। হ্যাঁ, স্টার্টার। তাহলে হচ্ছে আপনি ডিপেন্ড করতেছে এরপর আপনার টাকা কিরকম আছে। যদি হচ্ছে অঢেল টাকা থাকে যে আপনার গুনারই দরকার নাই, তাহলে কিনেন আইপ্যাড, সাথে 50 টাকা একটা খাতাও কিনেন, ডাজন্ট ম্যাটার। এটা কখনো ইফ এলস না, ইফ আইপ্যাড অর এলস খাতা, এটা কখনো ছিলই না। টাকা বেশি থাকলে দুটাই কিনেন। টুলস আমি যেটাই ব্যবহার কথা করি। হচ্ছে, আমি যেটা মাহতাবকে একটু আগে হচ্ছে উদাহরণটা দিতে যাচ্ছিলাম, দেখো যদি একজন ফ্রেশারের সামনে একটা টেবিলের মধ্যে প্যাস্টেল আছে, ওয়াটার কালার আছে, তারপর পৃথিবীতে যত রকম মিডিয়ামের নাম জানি সব আছে, সব ট্র্যাডিশনাল, বাট সব আছে, একটা বড় টেবিলে সবগুলো একসাথে আছে, একটা পেপার আছে, ওর জন্য প্রথম অনেকক্ষণ চলে যাবে যে আমি করবোটা কি আসলে এত কিছু নিয়ে, তাই তো? কোনটা দিয়ে দাগটা দিব আসলে, মানে টুল নিয়ে রংটা করবো কোনটা দিয়ে? এন্ড যখনই হচ্ছে ডিজিটাল হয়, ডিজিটালে অলওয়েজই ব্যাপারটা এরকম, 100 একটা টুল থাকে চারপাশে সাজানো, সব তোমার জন্য ইজি করা, নাও না যেটা ইচ্ছা নাও না, ওই যেটা ইচ্ছা নাওটা খুব ডেডলি একটা জিনিস। আমি কোনো কিছুতে স্টিক করতে পারি না, ওই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় সবকিছু স্ট্রিপ ডাউন করে একটা জিরোতে নিয়ে আসা দরকার ফার্স্টে সবার ক্ষেত্রেই। যদি এটা আমার কাছে ফান্ডামেন্টালিস্ট টাইপের শোনায় কথাটা, বাট তাও আমি আমারটাতে স্টিক থাকবো, হ্যাঁ মৌলবাদী, সবকিছু বাদ দিয়ে একটা ম্যাটেরিয়ালে স্টিক করা উচিত, ইদার ইঙ্ক অর পেন্সিল অর সামথিং, যেটা একটা সিঙ্গেল মনোলিথিক ইনস্ট্রুমেন্ট। তাইলে হচ্ছে আসলে নিজের সাথে খাতা কলমের একটা বোঝাপড়া হয়, নিজের মনের সাথে কথা বলা হয়, নাহলে ইটস জাস্ট সফটওয়্যার ইন্টারফেস, গ্যাজেটস, প্লাগ ইন প্লাগ আউট, অনেক কিছু। আর ভাই টুলের ফ্যাসিনেশনটা আসলে খুব বড় একটা জিনিস, যেমন আমি এই টুলটা দিয়ে আঁকছিলাম, এই সাথে সাথে পাশে আরেকজনকে দেখলাম অন্য একটা টুল, ঠিক আছে আমি ওটা নিলাম, আবার ওই কিছুই না, এটা আসলে আমি আরে ভাই সেদিন এক লোক, এর নাম জানি কি, মুসলিম একটা নাম, মাহতাব, ইউ নো হিম, দিস আগবাদি, হ্যালো আমি মোহাম্মদ আগবাদি, সেই আগবাদি আসার পরে পুরা দুনিয়ার সব ডিজিটাল মানুষজনের এমন রিম লাইট পড়া, ভাই মাহতাব কিন্তু চোখের সামনে একটা রিং লাইট নিয়ে বসছে, বাই দ্য ওয়ে ও চশমায় আমরা দেখতে পাইছি, ভাই এটা আমার পিক্সেল লাইট, যাই হোক। হ্যাঁ এনিওয়েজ, সো রিম লাইট আর কালার ডজ, রিম লাইট এবং কালার ডজের দুনিয়া আসলে এটা দুনিয়া। মোবাইলের অটোডেস্কেও কালার ডজ দেওয়া যায়, তো কিছু গুরু লেভেলের লোকজন আছে, আসিফ ভাই, যারা খুব ভালো এই কাজটা করতেছে, আর বাদ বাকিরা মনে করেন মা খায় মুখায়, বাদ বাকিদের মধ্যে আমি আছি, তো মাখায় মুখে একটা অবস্থা। এটা হচ্ছে ওই ফ্যাসিনেশন ভাই, আয় হায় এটা করা যায় আর আমি পারি না, আমার অভাব কি, কম্পিউটার আছে, ফটোশপ আছে, ট্যাবও আছে। আমার মনে হয় ভাই টুলের মানে ডিভাইসের ফ্যাসিনেশনটা আরো বড়, যেমন আমি তো
ধরেন যে 5 বছর ধরে ডিজিটাল করতেছি 2015 থেকে, তখন আগে মাউসে রং, আগে যে খাতায় এঁকে স্ক্যান করে মাউসে রং করতাম, মেরিবাই ব্লগ দেখে শিখছি, ওইরকম 1-2 বছর গেছে। তারপরে একটা যে ব্যাম্বু, তখনকার সবচেয়ে কম দামি ওয়াকম যেটা, ওটা দিয়ে প্রায় 5 বছর চালাইলাম। মানে মাঝখানে 2-1 নষ্ট হয়েছে, কিন্তু ওই যে প্রত্যেকবারই ওয়াকম 1 মানে একদম বেসিকটাই কিনছি। সো 5-6 বছরের টাকাটুকু জমায়ে না এখন ফাইনালি একটা ভালো স্বপ্নের ডিভাইস কিনবো, কি সিনটিক কিনলাম। যেটা হচ্ছে যে সিনটিক কেনার পর থেকে আমার আঁকা আগের থেকে 60% কমে গেছে, কারণ আমার টেবিলে ওটা জায়গা হয় না, ওটা আমার প্রত্যেকবার নতুন করে লাগাইতে হয়, এবং আমার ভালোই লাগে না। প্রত্যেক রাতে রাত 2টা বাজে আমি এখন আঁকতে বসবো, এখন কি আবার 3টা প্লাগ নিয়ে আবার লাগাবো, আবার এই করবো সেই করবো। আমার আঁকি মানে অ্যাটলিস্ট ডিজিটাল আঁকি আগের থেকে 60% কমে গেছে, যেটা ভালো হয়েছে। আমি এখন খাতায় আঁকি। কিন্তু ওই যে তোমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে, তুমি আরেকটু যদি কাছে নাও স্পিকারটা। হ্যাঁ ভাই এই যে স্পিকার হাতে। আচ্ছা, ওই প্রশ্ন উত্তর হয়ে গেছে মেহেদী ভাই। মানে আমি এখানে মৌলবাদী ভোট দিয়ে দিছি, ট্র্যাডিশনাল, অলওয়েজ গো ফর ট্র্যাডিশনাল। ছিল তার আরেকটা বলি, সেটা হচ্ছে কি একদম সিম্পলি বলি যে আমরা যে ড্রয়িং করি, যাই বলতেছি আমরা কিন্তু সব স্কিল, টুলস, সফটওয়্যার, খাতা, কলম, আসলে তো ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকেরই পৃথিবী বা প্রকৃতি যাই বলি, ওইটা দেখে ওইটার একটা দেখলে আমার একটা অনুভূতি হয় যে সন্ধ্যা হচ্ছে, এই সময় অবশ্যই 4 জন বসে যদি আমরা গধূলি দেখি, 4 জনের 4 রকম ফিলিংস হয়। কারো খুব মন খারাপ লাগবে, আমার খুব মন খারাপ লাগে কেন, কারণ এই সময় হলে আমার হচ্ছে খেলার মাঠ থেকে বাসায় ফিরতে হতো, বাসায় ফেরার পরে পড়তে বসতে হতো, মানে এর চেয়ে বিষণ্ণ সময় আমার কাছে আর নাই। হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ড আবার এখনো সন্ধ্যা হলে মনে হয় হায় বাসায় ফিরতে হবে, কি জানা নাই। হ্যাঁ, আমার ভয়ানক ট্রু, জিনিসটা এত ট্রু। সন্ধ্যা হলে খালি লাগে সন্ধ্যা, এই যে মানে আমাদের যে অ্যাসোসিয়েশন, একটু অনেকের আবার হবে তো উল্টা হবে, যে সন্ধ্যা পর থেকেই তার মনে হবে যে সারাদিন সে কাজ করে, সন্ধ্যায় কেমন চোর ভাই, সারাদিন ঘুমাচ্ছিল, না ঘুম থেকে উঠলো, এখন আমার কাজ শুরু হবে। এক্স্যাক্টলি, রাত 10টার পরে সে হয়তো খুশি যে এখন হচ্ছে তার দিন শুরু। তার মানে প্রত্যেকের ইন্টারপ্রিটেশন অফ নেচার, এখন এটা সে যেইভাবে করে, তার জন্য যেই টুল দরকার সেটা যদি সে হাতের কাছে যা পায় সেটা দিয়েও করা যায়। যেমন আমরা যদি এনশিয়েন্টও দরকার নাই, বেশ কিছুদিন আগেও যদি দেখি খুবই লিমিটেড ছিল, কিন্তু যেমন ওই যে কারণে আমার কম্পিউটারের যে সমস্যাগুলি, এখানে মিলিয়নস অফ অপশনস, মানে আমি যখন রং নিব, মানে 14 বিলিয়ন কালার, না জানি 16 বিলিয়ন কালার অপশন আমার সামনে খোলা, দিস ইজ স্ক্যারি। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর কিন্তু জিনিসটা। কিন্তু আমি যখন এখন কথা হলো যে ওইটাকেও আমি একটু ইয়ে করতে পারি, হয়তো মিনিমাইজ করে নিলাম, প্যালেট বানায় নিলাম বা ইয়ে করলাম, কারণ তখন হয় কি কাজের চাইতে টুলসে বেশি ফোকাস হয়ে যায় এবং তখন খুব অস্থির লাগে। আর আরেকটা সেকেন্ড যে অস্থিরতা, রোমেল কি আমাদের কথা শুনতে পাচ্ছ? রোমেল, তুমি বেকা হয়ে আছো, তুমি আগে সোজা হও, তারপরে তোমাকে ইন করাবো। আঁকা বাঁকা কোনো ফেস না হবে না, ল্যান্ডস্কেপ হয়ে আছে। রোমেল ভাই কি জয়েন হচ্ছে? রোমেল হচ্ছে ইয়েস সেট করতেছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন ঠিক না, কমেন্ট দিলে বোধহয় এটা একটু রিলেট করা যাবে। যে উনি লিখছে, দিনাকর দাস, উনি যে প্র্যাকটিস আবেগের উপর নির্ভর করে, কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস চালিয়ে যাওয়াটা কঠিন হয় এবং ফ্রাস্ট্রেশন তৈরি করে। আমার মনে হয় খুবই ফ্রাস্ট্রেশনটা অনেক বেশি শুনতেছি কমেন্টে। তো ফ্রাস্ট্রেশন, ওই যে বললাম, মানে হতাশা তখনই আসে যখন একটা বিরাট আশা থাকে এবং পূর্ণ হয় না। এবং সেটার একটা কারণ হচ্ছে আমি যখন ড্রয়িং এর পাশাপাশি স্ক্রল করব অন্যদের কাজ, অন্যদের কাজের সমস্যাটা আমি বলি, আমি আমার থিওরি বলি সিম্পল, যে আমি যখন কথার কথা আমি ক্লাস 7-এ পড়ি, এখন ক্লাস 7-এ পড়ি যখন, তখন কিন্তু ক্লাস 10-এ যেই ভাইয়াটা পড়ে বা আপুটা পড়ে, সে কিন্তু আমার কাছে অনেক বড়, এবং আমি কখনোই তার সাথে কিন্তু নিজে কম্পেয়ার করি না, কারণ আমি জানি যে আমাদের মধ্যে 3 বছরের একটা গ্যাপ আছে, 3 বছর সে পড়ে ওইখানে গেছে এবং আমিও একসময় যাবো, এটা আমি জানি। কিন্তু পাবলিক যে আর্ট গুলি আমরা দেখি, যেমন একজন হয়তো 40 বছর ড্রয়িং করার পর বা 20 বছর ড্রয়িং এর পরে একটা পজিশনে গেছে, কিন্তু আমি কিন্তু ওইটা দেখি না। 20 বছরটা তো দেখা যায় না, আমি দেখতেছি তারও একটা পোস্ট, আমারও একটা পোস্ট, এবং সে যে কিম জুঙ্গি ডাইরেক্ট আঁকে, এটা কিম জুঙ্গি ডাইরেক্ট একটানে বসে বসে আঁকতেছে, এটা আমি দেখি। হ্যাঁ, কিম জুঙ্গি, আমি কেন কিম জুঙ্গি, এই রোমেল আমরা কিন্তু অন করে দিছি। রোমেল, এই যে এখানে গিটার পাওয়া গেছে, আরেকজন রুচিশীল এবং সংস্কৃতি মনা ভাই। আমারটা আমি কিন্তু আবার স্বীকার করতেছি, এটা এখানে ছিল না, আমি অন্য সাইড থেকে এখানে এনে রাখছি। তুমি এটা এই ক্যামেরা অন করার আগে খুব সুন্দর করে গুছাই কোণা রাখছি যাতে দেখা যায়। হ্যাঁ, প্রপস হিসেবে, প্রপস পুরো। রোমেলের ক্ষেত্রেও সেম, অস্বীকার করো না রোমেল ভাই, তোমার গিটারটা ওখানে থাকে না, আমি তোমার বাসায় গেছি। ভাই রোমেল ভাই ওয়েন্ট টু ফার, উনি প্রপস হিসেবে কফি নিয়ে আসছে লিটারালি নেসক্যাফের সাইডটা সামনে দিয়ে। ওয়াও, প্রোডাক্ট প্লেসমেন্ট ম্যান। এটা রীতিমতো মানে বিজ্ঞাপন, এটা পুরোপুরি পুঁজিবাদ না। হ্যাঁ,
ভাই বিস্কুট আছে, নেক্সাস বিস্কুটের প্যাকেট। লেক্সাস তো তাও ভাই, এটা 2 নম্বরটা দেশিটা। ও নেসক্যাফে তো পুরো বাইরের দেশি ভাই। টি-শার্ট তুলে শেষ পর্যন্ত। পিছনে একজন আর্টিস্টের ইয়া হচ্ছে, প্লেসমেন্ট হচ্ছে। আচ্ছা, রোমেলেরই কমেন্ট আমি বলি। রোমেল একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন করছে, যে আসলে শখের বশে আঁকতে যাচ্ছে আর যে আসলে কি বলে যে প্রফেশনালি আঁকতে যাচ্ছে, তাদের প্র্যাকটিসের ধরন এক হবে কিনা। এই তো রোমেল কি তাই তো বলছিল না? হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল। আচ্ছা, তোমার কি মত, তোমার কি মনে হয় কি হওয়া উচিত? আগে আপনাদেরটা শুনি, এরপর আমারটা বলি। ও আচ্ছা আচ্ছা, আমাদেরটা বলতে প্রত্যেকেরই আলাদা হবে। আমারটা হচ্ছে কি যে প্র্যাকটিসের যে সেশনটা এটা সেম, কারণ যে যেই লেভেলে আছে সে তো তার ওই লেভেল থেকে একটু ইমপ্রুভ করার জন্য, বা কথার কথা যে আমি আঁকতে চাচ্ছি খুব ড্রিমি একটা এনভায়রনমেন্ট, কিন্তু ড্রিমি কিভাবে আঁকে আমি জানি না, তাহলে আমি শিখতেছি, শেখার সময় আমার একটা প্র্যাকটিস টাইম থাকবে। অথবা একদমই আমি অ্যামেচার, আমি আসলে এত কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি একটা জবা ফুল আঁকবো, এটাই আমার যে 5টা পাপড়ি আমি ওয়াটার কালারে আঁকার চেষ্টা করবো, আমার স্ট্রাগল হচ্ছে ওইটা। শখে যে আঁকে সে ওইটা, আর প্রফেশনাল যে তার হচ্ছে একটা এক্সট্রা পার্ট থাকে, সেটা ঠিক প্র্যাকটিস বলবো না, ওইটা আমি বলবো যে প্রফেশনাল স্টাডি। সেটা হচ্ছে যেমন আমাকে এখন একটা পাহাড়ি এলাকা আঁকতে হচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ, যে বাংলাদেশে পাহাড়ি এলাকার একটা বইয়ের কাজ করতেছি আমি, আমাকে প্রচুর রেফারেন্স জোগাড় করতে হচ্ছে যে ওই এলাকায় মানুষ কিভাবে থাকে, বাড়ি ঘরগুলি কেমন, রিটেনিং ওয়াল গুলি কেমন, স্লোপটা কেমন, মানুষজন কি কি ড্রেস করে, হ্যাঁ, ওইখানের গাছ কি কি থাকে। এটা কিন্তু একজন অ্যামেচারের লাগতেছে না, মানে অন ডিমান্ড, এটা কিন্তু অন ডিমান্ড। কিন্তু এইটা বাদে আমি যখন আবার সকাল থেকে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন আমি আমার স্কেচ বুকে আঁকতেছি, তখন কিন্তু আমার পার্থক্য নাই প্রফেশনাল এবং অ্যামেচার, আমি মনে করি না কোনো পার্থক্য থাকে। কারণ প্রত্যেকেরই ব্যাপার হচ্ছে আমি আমার নির্দিষ্ট কিছু স্কিল ডেভেলপ করতেছি। তার মানে ব্যাপারটা এমন না যে যে অ্যামেচার তার এত শেখার দরকার নেই, এটা পুরোপুরি পার্সোনাল চয়েস। সে যদি ইমপ্রুভ করতে চায় শিখবে, না তাহলে শিখবে না। কিন্তু প্রফেশনালদের কিছু জায়গায় সে বাধ্য, মানে কিছু জায়গায় তাকে যেমন আঁকতে দিল, আমি দেখলাম যে আমি গ্রামের দৃশ্য আঁকতে গিয়ে দেখলাম ওই যে ছোটবেলায় একটা ঘর আঁকছি, ওইটার বাইরে যে আর কলাপাতা ঢেউটিন আসলে কিভাবে, টিনের রং কি হবে এটা আমি কখনো খেয়াল করি নাই, তখন তো মাথা নষ্ট। টিনের রং দেখলাম যে আসলে টিনের রং লালও হয়ে যায়, জং ধরে কিছু জায়গায় লাল হয়ে যায়, কিছু জায়গায় নীলচে হয়ে যায়, কিছু জায়গায় হচ্ছে মানে একদম মানে ফুটা উটা হয়ে যায়, অনেকগুলি হয়তো স্ক্রু থাকে। এটা কিন্তু একজন অ্যামেচারের ওই মুহূর্তে হয়তো দরকার নেই, কিন্তু প্রফেশনালদের একটু এক্সট্রা। কিন্তু এটা বাদ দিলে বাকি কিন্তু সেম, আমি তাই মনে করি। জানি না এখন অন্য কেউ কিছু অ্যাড করতে চাইলে, মানে শখের আঁকা এবং প্রফেশনাল আঁকা। ভাই যেটা বলতাম ওইটাই আসলে আপনি সুন্দর করে বলে দিয়েছেন, কিন্তু ওই যে যেটা বলতাম যে ইন্সপিরেশনটা আর কি, ধরেন যে সবাই তো আসলে ভালো আঁকার জন্য প্র্যাকটিস করে, হয়তো যখন প্রফেশনালি আঁকিস তখন হয়তো আর একটু দায় থাকে আর কি, পেটের দায় অথবা টাকার দায়। অল্প আস্তে শোনা যাচ্ছে, মাথা আস্তে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মনে হয় যে ওই আসলে তো যেটা বললেন যে প্র্যাকটিস তো আসলে ইমপ্রুভমেন্টের জন্যই। আমি প্রফেশনালরা রাখলেও মানে প্রফেশনালরা প্র্যাকটিস করলেও ইমপ্রুভমেন্ট হবে, যে এমনি এমনি আসতেছে সে প্র্যাকটিস করলেও আসলে একসময় না একসময় ইমপ্রুভমেন্ট হবেই। কিন্তু ওই যে প্রফেশনাল ক্ষেত্রে আমার মনে হয় যে ওই যে কিছু জায়গায় স্পেসিফিক আপনি যে বললেন যে পাহাড় আঁকা, আর আরেকটা ইন্সপিরেশন হয়তো কাজ করে যে এখানে দায় আছে কিছুটা, যে ধরেন পেটের দায় বলেন অথবা পকেটের দায় বলেন, থালা নিয়ে বের হয়ে গেছে কথা কথা। আচ্ছা, এখানে হচ্ছে একটা মেহেদী ভাই, একটা হচ্ছে আমি আসলে বুঝেছিলাম, মনে করেন কে একজন এখনো স্টুডেন্ট, সে মানে তার পড়াশোনা হচ্ছে চারুকলা নিয়ে না বা আঁকাকি নিয়ে না, তো সে চাচ্ছে সে তার পড়াশোনা যখন শেষ হবে তার ক্যারিয়ারটা হচ্ছে আঁকাকি নিয়ে হবে। তো সেক্ষেত্রে তার কি এক্সট্রা কোনো প্র্যাকটিস করা উচিত, যে আমার এক্সট্রা কোনো সফটওয়্যার হোক সেটা, অথবা হচ্ছে বেসিক বা এই ধরনের জিনিস, তার মানে তার কি এসব জিনিস বেশি শেখা উচিত না? এবং আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে জাস্ট শখের বসে, অফিস শেষে ক্লাস শেষে জাস্ট স্ট্রেস রিলিফ করার জন্য আঁকছে, তো চাপ নেই অ্যাকচুয়ালি, তারা একটা ক্যারেক্টার ডিজাইনের টার্ন অ্যারাউন্ড মানে তার না শিখলেও চলে, মানে জাস্ট তার মজার জন্য আঁকছে। সেক্ষেত্রে মানে আমি এটাই জানতে চেয়েছিলাম যে এই যে দুই ধরনের কি হওয়া উচিত কিনা, বা প্র্যাকটিসটা, বা যদি কেউ করতে চায় তাহলে কিরকম হতে পারে। একজন যদি চিন্তা করে থাকে যে আমার প্রফেশনটা হবে আঁকাকি নিয়ে, তাহলে তাকে সব মানে কি যে কিটা করতে হবে, মানে এক্সট্রা কি কাজটা করতে হবে, কি প্র্যাকটিসটা করতে হবে, এটা জানতে এসেছিলাম। নাই আচ্ছা,
আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে কারো যদি সত্যি আমার খুব ভালো লাগে, প্রথম একটা রিয়েলাইজেশন দিয়ে বলি, খুব ভালো লাগে হচ্ছে ধরো একজন মানুষ সে হচ্ছে পিন্টারেস্ট থেকে দেখে বা যেখান থেকে দেখেই হোক সে হচ্ছে একটা ক্যানভাসের মধ্যে বা কোথার মধ্যে একটা ছবি এঁকেছে, এঁকে সে ওটা নিয়ে 100% হ্যাপি, সে ওটা টাঙায়ও রাখছে। ওই মানুষটাকে দেখলেও তোমার ভালো লাগবে তখন, যে সে এর থেকে বেশি কিছু চায় নাই, সে চেয়েছিল এই আর্টটা খুব সুন্দর, এটা আমার হাত দিয়ে বের হোক। সো ডাজন্ট ম্যাটার এটা কপি নাকি কি, সেটা নিয়ে এতটাই প্রাউড সেটা ঝুলায় রাখছে, এন্ড হচ্ছে মেহমানরা দেখেও প্রশংসা করছে বা যাই হোক, তার কিন্তু পাওয়া হয়ে গেছে ওই ছবিটা থেকে যা পাওয়ার। সমস্যাটা হয় তাদের যারা এই কাজটাই করে ঘুরায় ফিরায়, কিন্তু মনে মনে দুঃখ পায় যে কিছু তো ক্রিয়েট হইলো না, আমি তো আগাইতে পারছি না। এই ডিলেমাটা হচ্ছে বাজে। তো যদি হচ্ছে আপনি সত্যি ক্যারিয়ারিস্ট হইতে চান ছবি আঁকা নিয়ে, আমার কাছে মনে হয় তাহলে হচ্ছে খাটতে হবে, কোনো উপায় নাই। যদি আপনি বলেন যে হচ্ছে আমি ইয়া করব, কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, কোডিং শিখতে হবে না, না শিখে তো সম্ভব না। কোডিং তো লিটারালি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে বসে শিখতে হবে। আঁকার ক্ষেত্রে কেন ডিফারেন্ট হবে? অবশ্যই শিখতে হবে। গিটার বাজাবেন, দিনে 8 ঘন্টা প্র্যাকটিস করবেন না আর শো করতে পারবেন? সম্ভবই না কোনোদিন। সো আঁকার ক্ষেত্রে নট ডিফারেন্ট, ওই খাটতে হবে, ওই খাটার টাইমটা খুব বিশ্রী, ওখানে কিচ্ছু টার্ন অ্যারাউন্ড হয় না। যতদিন গিটার শিখেন ততদিন শোনার অবস্থায় থাকে না ওগুলা, আশেপাশে মানুষজন গালি দেয়। আঁকাটা ওই সময় এরকমই হবে, ওই কয়েক বছর টানা বাজে হবে, কিছু করার নাই। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে আমি কিন্তু ক্যারিয়ার করতে চেয়েছিলাম, সো প্র্যাকটিস যে করছি এটা আমি নিজে চাইয়ে নিছি আসলে, এবং কিছুদিন কষ্ট করতে হবে, এটা আমার টেকেন ফর গ্রান্টেড। আর ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা যে হচ্ছে পিন্টারেস্ট থেকে দেখে এক সন্ধ্যায় এঁকে ফেলছে, শি ক্যান বি অর হি ক্যান বি হ্যাপি উইথ দ্যাট ডিফারেন্ট মাইন্ডসেট। ওকে অসম্মান করবে না, ও আমাকে অসম্মান করবে না, দুইজনের টোটালি ডিফারেন্ট। আমার কাছে মনে হয় পাথগুলা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে একদম আমি একমত। মানে মূল ব্যাপারটা কিন্তু এনজয় করা এবং হ্যাপি থাকা। যেমন একটা জিনিস আমি বলি, এটা সেদিন আমাকে ওই আমাদের একটা কার্টুন কোর্স চলতেছে, ওখানে একজন বলে যে তার খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে, মানে এবং তার যে অ্যাসাইনমেন্ট গুলো আমি দেখলাম প্রচন্ড তাড়াহুড়া করে দেওয়া, মানে স্ট্রোক গুলি দেখলে একটা মানুষের ড্রয়িং দেখলে কিন্তু তার ক্যারেক্টার সম্পর্কে একটা আইডিয়া করা যায়। যেমন কারোটা খুবই ক্লামসি, মানে সে খুব দেখা যায় যে সে দ্বিধাগ্রস্ত, কারোটা হচ্ছে একটা নিট ড্রয়িং। যেমন আমি বলি যে আমাদের বস যাকে আমরা বলি আসান হাবিব, মানে এত বিউটিফুল ড্রয়িং আমি আসলে দেখি নাই, মানে এত লাইভ, এত সিম্পল, এবং সেটা কিন্তু উনি মানুষটা তাই, মানে উনি এত সিম্পলি একটা জিনিস দেখতে পারেন এবং এত ফানি জিনিসটা, মানে হয়তো আমার মনে হয় ভাই এত ক্যাজুয়াল ভাবে একটা জিনিসকে আঁকাও, এটা একটা মাস্টারি লেভেল। তো উনি পার্সোনাল কিন্তু তাই। আবার দেখা যাবে যে খুব নিট অ্যান্ড ক্লিন সবটা, যেমন আসিফের ড্রয়িং, ওর ড্রয়িং খুবই একদম মানে মনে হয় যেন কি বলে 100% গ্রামাটিক্যাল। মেশিনে বেরোচ্ছে। হ্যাঁ, ওর স্কেচ গুলি আমি তো শিওর ভাই আসিফুর রহমান ভাই হচ্ছে বাজারের লিস্ট এক্সেল শিটে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো করে, অ্যাপ আছে ওর, আবার তো অ্যাপ তো আছে অবশ্যই সবকিছু মাপা আর কি, হাসি ওই যে বাসার হাসি আমরা বলি খরচ ইত্যাদি। আচ্ছা, আসিফকে কি অ্যাড করে জয়েন করে দিব নাকি? না থাক, তাহলে মজা না না, পাওয়া যাবে। 3 দিনের প্রায়োর নোটিস কোথায় যাবে? কেমন আমার ওটা গুগল ক্যালেন্ডারে তুলতে হবে, ওটার জন্য ইমেল যাবে যে 2 দিন পরে। আপনি আমাদেরকে উনাকে রোমেল বড়ুয়া নাইম আহমেদ পাইছেন, ডাক দিলেন, চলে আসলাম। আচ্ছা, এত সোজা না। হ্যাঁ, না সেটা আমি বলতেছি। যেমন আমি আমারটা যদি অ্যানালিসিস করি, আমি দেখছি যে দুইটা, একটা হচ্ছে খুবই মানে টাইট একটা ব্যাপার আছে, মানে আমার মধ্যে ডুয়াল একটা ক্যারেক্টার আছে, আমি নিজে ফিল করি যে একটা হচ্ছে খুব অ্যানাটমিক্যাল করার চেষ্টা করতেছি, যেটা আমি পারি না, কিন্তু আমার খুব একটা ব্যাপার আছে। একটা হচ্ছে খুবই ফান নিয়ে আমি একটা কাজ করতেছি। হ্যাঁ, তো প্রত্যেকে যেমন রোমেলারটা দেখে বোঝা যায় যে ওর খুবই সিস্টেমেটিক, মানে ওর হচ্ছে এই লেয়ার, যেমন ওর ফাইলগুলি আমি যখন দেখি যে লেয়ার গুলি নাম করা, পেন্সিল, ইঙ্ক, কালার, এবং সেটা আবার বানানগুলিও ঠিক আছে। হ্যাঁ ভাই বেহেশতে ওদের জন্য আলাদা একটা পজিশন আছে যারা লেয়ারের নাম দেয়। যে লেয়ার 7, লেয়ার 17 আমি প্রতিটা সিলেক্ট করে দেখতে হয় কোনটা কি আছে। হ্যাঁ, সো মানে আমি বলবো যে এটা কিন্তু একটা ক্যারেক্টার রিফ্লেকশন। হ্যাঁ, তো সেটাই বললাম যে ওই ছেলেটা যেটা বলতেছিলাম যে সে প্রচন্ড অস্থির, তো সে আমাকে বললো যে ভাই আসলে আমার দিন দিন এটা বাড়তেছে। তো অ্যাকচুয়ালি এটা অনেকে হয়তো জানে, এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। কারণ আমরা খুব দ্রুত সোশ্যাল মিডিয়া হোক বা যাই হোক স্ক্রলিং করি প্রচুর। তো এইটা অনেকেরই আছে। একটা করতে পারেন, এটা ওয়ার্কস, এটা রিয়েলি ওয়ার্ক করবে। সেটা হচ্ছে যে অন্তত 1 মাস ফেসবুকের নিউজ ফিডে না ঢোকেন, মানে হোম যেখানে আমার কাজ নেই, হয়তো আপনার গ্রুপগুলিতে ঢোকেন, কারণ একদম ফেসবুক কুইট করাটা আবার একটু বেশি বেশি বলা হয়ে যাবে, অনেকেই পারবে না। বা পোস্টিং বাদ দেন, কিছু আর কি, কারণ পোস্ট করতে গেলে হয় কি একটা তাড়না কাজ করে, যা হ্যাঁ কখন দিব, এটা টাইমটা চলে গেল কিনা। হ্যাঁ, যেমন আমার যেমন কত মানে আমি পলিটিক্যাল কার্টুন রাখি প্রফেশনালি, ওইখানের ব্যাপার কি চাইলেও তাড়াহুড়ো করে লাভ নেই, কারণ এটা আমি আজকে সন্ধ্যাবেলা আঁকবো, ওইটা আমার এডিটর দেখবে, দেখে আবার এটা এডিট করে রাত 11টা বসাবে, পরদিন সকালবেলা এটা পত্রিকা স্ট্যান্ডে আসবে, মানে নাথিং রাশ, এবং অনেক সময় তারপরে মানে
সাথে সাথে পোস্টিং এর ব্যাপারটাই আমার লাইফের ছিল না। কিন্তু হোয়াট ইফ আমি যদি শুরুই করতাম এইভাবে যে করেই পোস্ট করা যাচ্ছে সাথে সাথে রিয়াকশন, এটা কিন্তু আসলে খুব সমস্যা। এবং পোস্ট করলাম রিয়াকশন নাই, আরো ফার্স্টলি। এর পাশে যদি ভাই আরেকটা থাকে একদম বিশ্রী ভাবে একটা কলা 76 লাইক 576 লাইক, ও ম্যান আমি কি করলাম জীবনে। তাহলে কি আমার বন্ধুগুলোই ভুল? ভাই আমার বন্ধু সিলেকশনে ভুল হয়েছে, আমার আঁকা ঠিক আছে আসলে। না মেইনলি আমি সেটাই বলতেছিলাম যে যেটা আমার হতে পারে যে আমি একটা আর্ট গ্রুপে আছি এবং আমি বলবো যারা আমার চেয়ে বেটার, এরকম একটা আর্ট গ্রুপ বা আর্ট কমিউনিটি থাকা বেটার। যে আমার চেয়ে বেটার তার মানে এই না যে আমি ওটা অ্যাচিভ করতে পারবো না, মানে একদম যদি এমন হয় যে কিম জুঙ্গির সাথে আমি ফ্রেন্ড দেখতেছি সেটা হলে হবে না, কিন্তু মোটামুটি যাতে আমার একটা তাড়না থাকবে। বাট এমনি যে স্ক্রলিংটা ইনস্টাগ্রাম বলি ফেসবুক বলি বা এগুলি কিন্তু খুবই প্রবলেম করে। মানে এটা এমন না যে আমি বলতেছি আমি এগুলো থেকে মুক্ত, আমি তা বলতেছি না, কিন্তু এটা সবাই আমরা এই যুগে এটার মধ্যে নাই, কেউ এমন নাই। কারণ এটা যখন পোস্ট করব তখনই দেখা যাবে যে আমার একটু ঠান্ডা মাথা, যে আমি একটা ড্রয়িং করতেছি এটা আসলে পোস্ট করব না, তখনই কিন্তু ব্যাপারটাই ডিফারেন্ট। তখন তাহলে আমি কেন এই সোশ্যাল মিডিয়ায় পোস্টিং স্পেশালি যখন কোনো আর্ট গ্রুপে, এখানে আমার একটা পরামর্শ আছে। পরামর্শটা হচ্ছে আপনি যখন একটা ছবি পোস্ট করবেন একটা গ্রুপে, আর্ট গ্রুপে, ওখানে তো অনেকে কমেন্ট করে যে হ্যাঁ ভাই জোস বা এটা এরকম বা পোস্টে এসে আসলে কেমনে পারেন ভাই, কেমনে পারেন ভাই, কেমনে পারেন এই ধরনের সবগুলো কমেন্ট আপনি যদি ড্রয়িং নিয়ে সিরিয়াস হন যে আপনি চাচ্ছেন আপনার ড্রয়িংটা ভালো করতে, তবে সেক্ষেত্রে সেই কমেন্ট গুলোই দেখা, যাদের কমেন্ট গুলো মানে যারা হচ্ছে ভালো আঁকছে, যারা আপনাদের লাইট কালার শ্যাডো অ্যানাটমি বা কম্পোজিশন সবকিছু ভালো বুঝে, যারা ভালো আঁকছে তাদের কমেন্ট গুলো দেখা যায় তারা আসলে কি বলছে, তারা কি আপনার ছবিটাকে বলতে বা কোথায় ভালো করা যায় সেটা বলেছে, এই কমেন্টটাকে গুরুত্ব দেওয়া, এই কাজটা যদি করেন তাহলে আমার মত করতে পারবেন। আর যারা আপনার আঁকা বুঝছে না, জাস্ট আপনার বন্ধু বান্ধব আপনাকে ইন্সপায়ার করার জন্য, আপনাকে লিফট আপ করার জন্য বলছে জোস জোস, এই যে এটা শুনে হাইপ হয়ে না যাওয়া যে হ্যাঁ আমি তো অনেক ভালো আঁকতেছি। এটা এখানে একটা ওয়ে হচ্ছে যে পাবলিকলি হয়তো অনেকে কমেন্ট করে না, অনেক বড় আর্টিস্ট বা ইয়েরা, তারা অনেকেরই এত সময় হয় না, হয়তো তাকে যদি পার্সোনালি যদি কানেক্টেড থাকি বা ইত্যাদি, যাকে বলে যে কি বলে ক্রিটিক, আমি জানি যে এটা ক্রিটিক দরকার আমার, হ্যাঁ এইটা খুব দ্রুত ইমপ্রুভ করা যায়, এইভাবে ইমপ্রুভ, সেটা কিন্তু পাবলিকলি দরকার নাই। তাকে আমি পার্সোনালি দেখালাম যে ভাই বা আপু আমি এটা আঁকছি, যে প্রবলেম গুলো যদি বলেন যে প্রবলেম কি কি, প্রবলেমটা আচ্ছা মিতুকে বারবার সবাই ক্যামেরা দেখে জিজ্ঞেস করতেছে ভাই আমি তো বললাম যে আমরা গিটার কফির মগ, আপনি আস্তে একটা মানুষ প্রপস নিয়েছেন পিছনে, এটা কোনো কথা? তো তাও মোটামুটি স্টার লেভেলের মানুষ। মানে মেহেদী ভাই বুঝছেন আসলে এটা টিআরপি কমান মানে বাড়ানোর জন্য ডেসপারেট হয়ে গেছে। আমি নিজেও থাকবো, মিতু আপুও থাকবে পিছনে, তাতেও যদি আমার একটু টিআরপি বাড়ে। নাইস ম্যান। বার্সা তো ভাই 88 জন দেখতেছে, 88 জন দেখতেছে, অনেক অনেক ভিউয়ার্স ভাই বার্সা। কিন্তু এরপর খালি আমরা আড্ডা দিতে হবে, এখন আসলে অনেকে দেখতেছে। হ্যাঁ আচ্ছা আমি কমেন্টে চলে যাই, আসলে আলফল আল্লাহ বেশি হচ্ছে। আসমাউল হুসনা সঞ্চিতা উনি লিখছে যে শুরুতে যখন একটা কিছু শেখার থাকে তখন কোনটা ছেড়ে কোনটা প্র্যাকটিস করব এটা ভেবে ওভারওয়েলম লাগে, এত কিছু শেখার। এছাড়া বিভিন্ন বিষয়ে ফোকাস ধরে রাখা নিয়েও সমস্যা ফেস করি, আর প্রোক্রাস্টিনেশনটা আছেই। আচ্ছা এইটা কে এটা ফেস করি? ভাই আমাকে একটু সময় দিতে হবে, দর্শক 5 মিনিট সময় নিচ্ছি। লেট মি গুগল প্রোক্রাস্টিনেশন। ভাই এটা আপনি আপনারাও করেন, কেউ জানেন না। আচ্ছা ওকে, the action of delaying or postponing something. Okay fine, hit me. জানি এখন প্রোক্রাস্টিনেশন হচ্ছে যেটা আমরা সবাই করি, একটা জমা থাকলে অনেক দেরিতে করি। আচ্ছা প্রথমে যেটা বলছে এটা খুবই প্র্যাকটিক্যাল ইস্যু, কিন্তু কারণ যখন আমরা একটা টিউটোরিয়াল দেখতে যাই, যেমন কথার কথা ব্যাক মাসল ক্লিক করার সাথে সাথে ডান দিক দিয়ে কিন্তু দেখা যায় এক সারি আরো ভালো কিছু টিউটোরিয়াল কি মারতেছে, তাই না? তো আমি বলবো বেস্ট হচ্ছে প্লে লিস্ট দেখা, যে একটা চ্যানেল ফলো করলে বেটার, এবং দেখার সময় ফুল স্ক্রিন করে দেখা। আমি যদি একদম টু দা পয়েন্ট অনলাইনে দেখার কথাই বলি, ফুল স্ক্রিন করলে অন্য কোনো কিছু ঝামেলা করে না, ফুল স্ক্রিন করে এবং একটু বড় টিউটোরিয়াল গুলি দেখা বেটার। কারণ একটা ইউটিউব অ্যালগোরিদমের ব্যাপারটা এমন যে যেটা বেশি ভিউ হবে সেটা সবার আগে থাকবে, কিওয়ার্ডস বেশি থাকবে, কিন্তু বেশি ভিউ হওয়াগুলি দেখা যায় কাইন্ড অফ কি বলে যে ফাস্ট ট্র্যাক, বেশি ভিউর জন্যই বানাইছে, বেশি ভিউ হওয়ার জন্যই বানাইছে, মানে বড় কি বলে যে কুইকলি একটা কিছু করা যায়,
5 মিনিটে হয়ে যাবে, বা কি বলে ফাস্টেস্ট, হ্যাঁ, অথবা কি বলে যে সিম্পল হ্যাকের ব্যাপারটা থাকে, হ্যাক। এইটা কিন্তু প্রবলেম, কারণ হ্যাক দেখলে আমাদের মনে হয় আচ্ছা শিখে ফেলি, যে 3 মিনিটে যদি শিখে ফেলা যায়, কে এত কষ্ট করে এত বড়টা দেখে। এর কথা হচ্ছে আসলে এটা ওয়ার্ক করে না, এটা অ্যাকচুয়ালি ডিজাইনই করছে যাতে আপনি ক্লিক করেন। সো আমার মতে একটু যারা খুবই ভালো আর্টিস্ট, যেমন আমি রিসেন্টলি হচ্ছে নেথান ফক্স নামে একজন পিক্সারের এনভায়রনমেন্ট আর্টিস্ট আছে, অসাধারণ আর্টিস্ট, তার ইউটিউবে দেখি বিশাল বিশাল সব ভিডিও। তারপর টিভি চয় একটা মেয়ে আছে সাউথ কোরিয়ান, ওর ওর ইংরেজি ভয়ঙ্কর, হ্যাঁ, কিন্তু তার ড্রয়িং এত সুন্দর, এবং ওরগুলি অ্যাকচুয়ালি টুইচ স্ট্রিম, এগুলি কিন্তু এক একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা, যে হাউ টু ড্র হ্যান্ড, 2 ঘন্টা 2 ঘন্টা টানা দেখা কঠিন। ওদের খুব সিরিয়াস অডিয়েন্স, ওরা ভয়ও পায় না 2 ঘন্টার একটা স্ট্রিম করতে, ওরা জানে 2 ঘন্টায় বসে থাকবে, ওরা পপকর্ন নিয়ে বসে আর কি। হ্যাঁ, না ও কিন্তু ড্রয়িং করতেছে লাইভ, এমন না যে ওটা ফালতু জিনিস, অসাধারণ সব টিউটোরিয়াল সে দিচ্ছে। এখন ওইটাও আছে, 5 মিনিটের জিনিসটাও আছে। 5 মিনিটের গুলি এটা একটা প্রবলেম, যে আমি দেখলাম, দেখার পরে হ্যাঁ ওইটা আমার মনে হবে যে বাহ, কিন্তু আসলে আমি শিখি নাই, কারণ এটা তো আসলে পসিবল না। এটা যেমন চারুকলায় যারা বলছেন 6 বছর 7 বছর শেখার পরে উনি দেখলেন যে টেকনিকের কিছুটা আমি জানি, এটা এখন আমি শিওর না যে আমি কি আঁকতে যাবো, মানে হোয়াট ইজ দ্য আইডিয়া। সো এটা একটা, আর গাইডেড লার্নিং থাকে না, ইউটিউবে দেখা যায় যে র্যান্ডম অনেক কিছু আসে, এই অ্যানাটমি। ভাই আরেকটা প্রবলেম আমার অনেক হয়, যে ধরেন যে ব্যাক মাসেল, আমি হাস্যকরভাবে আমি কয়েকদিন আগে আসলে ব্যাক মাসেল দেখতেছিলাম। সো যেটা হয় ব্যাক মাসেল অথবা টর্সো মাসেল ভিডিও দেখতে দেখতে একটা যখন দেখলাম, তারপর ধরেন যে প্রোকো দেখার পর হয়তো যে মডার্ন ডে জেমস আসলো অথবা আরেকজন আসলো, এবং তারপর যেটা হলো যে আমি পরপর ধরেন যে রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমি খালি ভিডিও দেখে গেছি, তারপর আমি ঘুম পাইছি, আমি ঘুমিয়ে গেছি, মানে ওটাই আমার দিন শেষ। আমি মনে হচ্ছে যে আমি অনেক কিছু জানি, কিন্তু পরের দিন আমি উঠে আমি যখন আঁকতে গেছি দেখছি আমি আসলে কিছুই পারতেছি না। মানে আমি 7-8 মিনিটের অনেক ধরেন 100টা ভিডিও দেখে ফেলছি, আলটিমেটলি আসলে খুব একটা লাভ হয় নাই আমার, মানে দেখতে খুব ভালো লাগছে না, বুঝছি একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল প্রবলেম। কারণ এরা এই জিনিসটা আসলে তারা যেটা করে, মানে এটা হচ্ছে আসলে ওয়াচ টাইম কিনতেছে যত বেশি। এখন আমি যদি রিয়েলি শিখতে চাই, যেটা কোশ্চেন করছে, আমি বলবো সে ফর এক্সাম্পল এটাই বলে যে অ্যানাটমি, একটা অ্যানাটমির ভালো বই, প্রিন্টেড বই হলো খুব ভালো হয়, কারণ পিডিএফ পড়তে গেলেও অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকে। প্রিন্টেড বই প্রতিদিন 1 পেজ করে যদি পড়া যায়, 1 পেজ, যে এই মাসে আমি মেবি মানে মাইকেল হ্যাম্পটনের একটা বই আছে, আমি ওটা এখন দেখতেছি, খুবই সুন্দর, ওইটা আমি প্রতিদিন 1 পেজ করে করে, তাহলে হবে কি একজন রাইটারের একটা সম্পূর্ণ বক্তব্য, আমি মানে কথার কথা আমি একজন লেখকের বই পড়তেছি, 1 চ্যাপ্টার পড়ার পর যদি আরেকটা বইয়ের আরেক চ্যাপ্টার চলে আসে, আলটিমেটলি কোনোটাই কিন্তু আমার পড়া হবে না। ইউটিউবে এরকম হয়। সো আমি বলবো যে একটা হার্ড কপি বই প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে অনেক বেটার শেখা যাবে, এবং তারপরে করা যায়। হ্যাঁ, এই জিনিসটা আপনি যেই প্রসেসটা এইমাত্র বললেন, এক্স্যাক্টলি এই প্রসেসটাতে, এক্স্যাক্টলি বলতে কি বুঝাচ্ছি, একটা খুব বিখ্যাত বই আছে, আমরা সবাই দেখছি একবার হইলো, এটা হচ্ছে জন বুশেমা আর হচ্ছে জন স্ট্যানলির হাউ টু ড্র কমিক দ্য মার্ভেল ওয়ে। হ্যাঁ, খুব বিখ্যাত বই এবং খুবই উপকারী বই, ফাইন, ওকে। আমার তো ছিল না, সো হচ্ছে আমি পুরো পিডিএফটা বাপের টাকায় প্রিন্টারের কালি কিনে অফসেটে প্রিন্ট করে ওটাকে স্পাইরাল দিয়ে বাঁধাইছিলাম, বিকজ যতক্ষণ পিডিএফ এ জিনিসটা আছে ইট ক্যারিজ নো ভ্যালু। পিডিএফ এ আমার 3 জিবি বই আছে আমার মাথায় কিছু, সো আমি এটা প্রিন্ট করাইছি, এটা অনেক ছোটবেলায়, তখন আমি কলেজে পড়ি, তো তখন এটা প্রিন্ট করায় আমি হচ্ছে ধরে ধরে প্র্যাকটিস করতাম। এটা ঝামেলা হয়েছে এটাতে, সেটা হচ্ছে যে আমার যাবতীয় পৃথিবীর সকল ক্যারেক্টার ইদার হিরো নাইলে ভিলেন হয়ে গেছিল। আমি নর্মাল মানুষ আঁকতেই পারি না, আমার সবাই এইভাবে দাঁড়ায়, মানে ইদার তারা ফাইট করে আসছে অথবা ফাইট করতে যাচ্ছে, মারতেছে অথবা মার খাচ্ছে, এর বাদে আমার কোনো ক্যারেক্টার নাই, কোনো এক্সপ্রেশন নাই, পুরো এক্সট্রিম অবস্থা একটা আমার ক্যারেক্টার গুলার। সো ওটার থেকে যে লাভটুকু হয়েছে ওই লাভটুকু রেখে বাদ বাকিটুকু আনলার্ন করতে আমার অনেক বছর গেছে ভাই, আমার শিখতে এত বছর লাগে নাই, এটা একটু ডেঞ্জারাস একটা ব্যাপার। সো বইটা চুজ করা, এটা মাত্রই বলতে যাচ্ছিলাম যে এই জন্য বেস্ট হচ্ছে একাধিক বই নিয়ে বসা। যেমন আমি এই মুহূর্তে যে মাইকেল হ্যাম্পটন, ও একভাবে দেখাচ্ছে, আরেকটা হচ্ছে একটা মাসল শিখলাম, ওইটাকেই প্রোকো কিভাবে বলছে, ওটা যদি আমি ছোট্ট করে তখন দেখি, তখন আমার কাছে মনে হবে ও আচ্ছা ব্যাপারটা আসলে এইরকম, আমি এটা 360 তে বুঝলাম, তখন একটু ক্রস চেক করে না। বাট আমার মূল যে বই ওইটা একটা থাকলেই ভালো, নইলে অনেক ধরনের ডিস্ট্রাকশন আসবে। এটা আর কি আমার মতামত। কারো হয়তো পিডিএফ পড়ে অভ্যাস আছে, আমার নাই, আমি পিডিএফ পড়তেই পারি না, মানে পরেই আমার দেখা যায় স্ক্রল করে করে শেষে চলে যায়।
ভাই পড়ার জন্য ভালো, কিন্তু স্টাডির জন্য আসলে খুব একটা ভালো না, কারণ ওই যে আমার ছোট একটা ফোনের স্ক্রিনে আসলে হ্যাঁ কতটুক স্টাডি করতেছি সেটা খুবই পিডিএফ মানুষ মানে দুইটার সময় বাজে। পড়ে মাহতাব ভাই। পিডিএফ হ্যাঁ ভাই। পড়ে হচ্ছে পরীক্ষার আগের রাতে, কারণ তার উপায় নাই। হ্যাঁ আরেকটার পরে হচ্ছে পরীক্ষার দিন, পরীক্ষার সময় হলে বসে যদি চান্স পায়, মানে হচ্ছে পরীক্ষা চলাকালে। এই দুই টাইম ছাড়া পিডিএফ পড়া আসলে রেয়ার। আচ্ছা, আমাদের এখানে মামুন হোসেন ভাই অসম্ভব ভালো একজন আর্টিস্ট এবং এই মুহূর্তে পেশাদার চিত্রমুখ ইলাস্ট্রেশনের একদম টপে যারা আছেন তাদের একজন। উনি একটা দারুণ কথা শেয়ার করছেন যে আঁকা শেখার ব্যাপারটা মোটেও গরু রচনা মুখস্থ করার মতো না, যে ঘন্টাখানেক পরে মুখস্থ করলাম এর পরের দিনই রেজাল্ট। আঁকার ব্যাপারটা একটা নতুন পোশাক কেনার মতো, যখন কিনলাম তখন ঝকঝকে, তারপর কয়েক মাস পরে আর এটা ফিকে হয়ে যাচ্ছে, টের পাইনি, কিন্তু পরিবর্তন দরকার। অথচ পরিবর্তন কিন্তু মুহূর্তের জন্য এটা থেমেছিল না। আঁকার চর্চা নিয়মিত থাকলে সাথে সাথে রেজাল্ট হবে না, কিন্তু পরিবর্তন হবেই। এক্স্যাক্টলি, মানে উনি কিন্তু পুরো কথাটাকে সামারাইজ করে দিচ্ছেন। মানে এটা কিন্তু ওয়াও, এমন না মানে যে এটা খুবই কালকে আমি রেজাল্ট পেয়ে গেলাম, সেটা না, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতিদিন আমি চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এগোচ্ছি, আমার স্টাইলে চেঞ্জ আসতেছে, আমার ড্রয়িং স্কিল বাড়তেছে, আমি একটু একই জিনিস অন্যভাবে দেখলাম। হ্যাঁ, এবং স্টাইল নিয়ে মামুন ভাইয়ের ড্রয়িং আমার অসম্ভব পছন্দ। থ্যাংক ইউ মামুন ভাই, আপনি শুনতেছেন, এটা খুব ভালো লাগতেছে আমার। যেমন ওনার একটা খুবই বল পেনের যে স্কেচ, আমি জানি না সবার দেখা সৌভাগ্য হয়েছে কিনা, অসম্ভব সুন্দর। একটা মানুষ যে কতটা টানটন। আসলে মগ্ন হয়ে একটা মানে মন দিয়ে একটা জিনিস আঁকতে পারে ধ্যানী ভাবে, এটা কিন্তু একটা ব্যাপার। মানে এই যুগে এটা রেয়ার, মানে এত সময় দিয়ে ধীরে ধীরে আমি একটা জিনিস আঁকতে আঁকতে আঁকতে, এবং পুরো প্রসেসটা যে আমি এনজয় করতেছি সেটা। আর Wow. স্টাইলের ব্যাপারে একজন কমেন্ট করছেন, ওইটা আমি একটু বলি, এর সাথে কানেক্টেড, যে স্টাইল কিভাবে হবে, এটা তো খুবই কমন একটা প্রশ্ন। তো স্টাইলের ব্যাপারে আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে যে মানে লাইফটা হচ্ছে যে লাইক এ ট্রি। হ্যাঁ, কি নাইট ই হয়ে গেছে নাকি, এক্সস্টেড অলরেডি? না না, স্টাইল শুনেই ভাই আমার মাথায় অনেক রকম চিন্তা, অনেক রকম অনুভূতির না, না, প্রেসারে আমি একটু প্রেসার খেয়ে গেছি ভাই। স্টাইল হচ্ছে দেখুন, আমার জীবনে অনেক বড় একটা ধোঁয়াশা ভাই। ব্রিং মি আচ্ছা, লাইট। স্টাইল নিয়ে আমার থিওরিটা বলি, যদি ভালো লাগে লাগতে পারে। স্টাইলের আমি দুইটা, একটা হচ্ছে একটু মানে কি বলে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আর একটা প্র্যাকটিক্যাল থেকে। ফিলোসফিক্যালটা হচ্ছে যেটা হচ্ছে আর্ট ক্যারিয়ারটা হচ্ছে কাইন্ড অফ একটা ট্রি, তো সেটা গ্রো করতে দিতে হবে। এটা বড় হতে হতে একটা সময় এটাতে ফুল ফল যাই বলে যদি ধরার থাকে ধরবে, ন্যাচারালি ইট উইল হ্যাপেন। কিন্তু ওই গাছটাকে বাড়তে দিতে সময় দিতে হবে। যে এবং এটা ইয়ে না, ঘাস পাতা না যে দুর্বা ঘাস গজায় গেল মরে গেল, সেটা না। এটা কিন্তু ট্রি কিভাবে হয়, অনেক সময় লাগে, কিন্তু আস্তে 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 যেতে হয়, এবং খুবই স্লো, গ্রোথটা খুবই স্লো। দেখাই যায় না, একটা পর্যায়ের পরে হয়তো সে আর গ্রো করেও না, তখন হয়তো তার ডালপালা ছাড়াই আছে। আমার কাছে ব্যাপারটা এরকম। এটা হচ্ছে আমার মানে ফিলোসফিক্যাল পয়েন্ট থেকে যদি বলি। আর প্র্যাকটিক্যালটা হচ্ছে যদি নেচার থেকে সরাসরি আঁকা যায়, স্টাইল গ্রো করতে বাধ্য। কারণ আমরা কি করি, আরেকজনের ইন্টারপ্রিটেশন দেখে ওইটা দেখে আঁকি। Yes, yes. এইটা একটা বুঝতে খুব পারছিলাম। বড় পয়েন্ট মনে করি। যখন আমি স্কেচবুক করতে গেলাম, হাতিপুলের বাজারে গেলাম, আমার স্কেচবুকটা নিয়ে আমি তাকায় দেখি যে ইয়া খোলা, মানে আমি এতদিন খেয়ালই করি না যে এত ভাবে যে এত ধরনের সবজি থাকে। হ্যাঁ, কারণ এর আগে আমি কি করছি, যে সবজির একটা ভ্যানগাড়ি আঁকতে হবে, ওই কোন আমলে আমি একটা দেখছিলাম যে কেউ একজন আঁকছিল উন্মাদে, ওইটাই মাথার মধ্যে যা আছে ওইটাকে একটু ডান বাম করে আন্দাজে একটা কিছু এঁকে রেখে রাখলাম। কিন্তু আসলে অনেকগুলো টমেটো, আমি যেটা হ্যাঁ, আঁকি অনেকগুলো গোল 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 সবজি আর কি। হ্যাঁ সব গোল গোল গোল, কিন্তু আমি ওইখানে গিয়ে দেখলাম না, রঙিন রঙিন হলে টমেটো, সাদা কালো হলে ইটস জাস্ট গোল। এক্স্যাক্টলি। আমি তো জাস্ট লিখে ফেলি, কালার করার সময় একটা কমলা দিই, একটা সবুজ দিই, কয়েকটা হ্যাঁ। ভেরিয়েশন দিই, শেষ। রোমেল ভাই তো সে অ্যাডভান্স রে ভাই। মানে হ্যাঁ, রোমেল বাজারটা যে বেশি করে। ও ভাই। স্কেচ করলাম, মানে আমি টের পেলাম যে আসলে অনেক কিছু আমাকে খেয়াল করি নাই, এবং যখন আমি সরাসরি নেচার থেকে আঁকতেছি ওটা আমার স্টাইলই হচ্ছে, কারণ এখানে তো অন্য স্টাইল আসার উপায় নাই। আমি তো আরেকজন স্টাইল দেখতেছি না এটা, কারণ আমি যে এখানে একটা লাউ আঁকলাম, এই লাউটা তো আসলে আমি অরিজিনাল লাউটা দেখে আঁকতেছি। মানে এখানে যে এর চেয়ে রিয়েল কিছু দেখে আসা সম্ভব না। দিস ইজ দ্য অ্যাকচুয়াল লাউ। এক্স্যাক্টলি এটাই তাই। আমি বলবো এখানে যে বায়াসড হওয়ার চান্স নাই। খুব চিন্তিত, সরাসরি রেফারেন্স, ইনফ্যাক্ট আমি বলবো ফটো না, রিয়েল, মানে রিয়েল লাইফ। এখন করোনার সময় আপনার বারান্দায় একটা ভালো জায়গা, যদি দোতলা তিনতলা থেকে আরো মজা, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমি প্রতিদিন এটা দেখি, পরে মেমোরি স্কেচ করি। মানে খুবই ফ্যান্টাস্টিক সব আইডিয়া আর কি, যে কে কি করতেছে। যেমন একজন পিপিই করে এক বোতল কোক নিয়ে ফিরতেছে, মানে এটা দেখার মতো একটা আনন্দ আছে, যে হ্যাঁ, মানে ওইটা তার খাইতেই হবে। হ্যাঁ, তো ভাই এটা স্টাইল নিয়ে ওর বাসায় অন্য কেউ চাইছে ভাই। মানুষ আর নিজের যাই জন্য হোক, কষ্ট করে না। তো এনজয়টা তো আমি করতেই পারি। তো এই আর কি।
যাক, ভাই আমি স্টাইল নিয়ে বলতে স্টাইল নিয়ে ভাই, হ্যাঁ হ্যাঁ এখানে আমরা লাইনে দাঁড়াইছি, সবারই কিছু বলার আছে, হ্যাঁ ভাই, যদি একটু হ্যাঁ, সবারই ছোটদেরকে আসলে সুযোগ কিছু দিতেন আর কি। হ্যাঁ, আমরা হাতে কিছু খাতাপত্র নিয়ে দাঁড়াইছি সবাই লাইনে, ভাই আমার কিছু বলার ছিল। শিওর যে আমি আচ্ছা। ব্রেকে চলে ওকে, স্টাইল নিয়ে হচ্ছে জি নাই ভাই বলেন। একটা পর্যায়ে গিয়ে ইস্যুটা খুব মারাত্মক হয়ে গেছে আমার ক্ষেত্রে। কারণ হচ্ছে ধরেন অনেকদিন ফ্র্যাঙ্কলি এখানে মানে সুগার কোটিং করা বা লুকাছাপার কিছু নেই, অনেকদিন হয়ে গেছে ছবি আঁকছি। এখন হচ্ছে আমি নিজের আঁকাগুলোকে একটা রিকগনাইজেবল কোনো একটা শেপ চাই আমার সবকিছুতে, যাতে হচ্ছে 10টা-15টা আঁকার মধ্যে আমারটাকে দেখে অ্যাটলিস্ট আমাকে আমার আঁকা যে ভালোবাসে সে বুঝতে পারে যে এটা নাইম ভাইয়ের আঁকা। ঠিক আছে? আচ্ছা, এটা খুব কি বলবো, খুব অন্যায় কোনো চাওয়া না, অনেকদিন হয়ে গেছে বেসিক অনেক কিছু কভার করে এসে এখন মনে হচ্ছে হ্যাঁ এই জায়গা আমারটা থাকা উচিত। সেটা কিছুতেই হলো না, আর হবে না মানে হবেই না। আমার কোনো স্টাইল নাই। আমার একই সাথে সে 1 মাস ব্যবধানে আঁকা যদি 30টা ছবি আপনার সামনে এনে দিই, তাহলে হচ্ছে সবচেয়ে কমন অ্যাজাম্পশনটা হবে অ্যাটলিস্ট 10টা মানুষ আঁকছে এখানে ছবি, জীবনে ওটা একটা মানুষের আঁকা না। সাইন দিতে হয়, নিচে সাইন দাও না তাহলে বলতে তুমি কিন্তু আচ্ছা, sign ও ম্যান, এত সুন্দর লাইফ হ্যাক্স ভাই। আচ্ছা শুনেন, আমি বলি তো, এটা ইউটিউব ভিডিও হ্যাক্স অনেকদিন এভাবে স্টাইল যাওয়ার কিভাবে পরে বানাবেন। মনে হয়েছে যে আচ্ছা মানুষজনের সাথে কনসাল্ট করলাম, সবাই বললো যে হ্যাঁ এটা একটা হয়তো টাইম হয়ে গেছে আর কি। এত রকম এক্সপ্লোরেশনে কোথাও যদি তুমি ঠিক মতো না খাও, সব এক কামড় করে খেয়ে রেখে দাও, তাহলে তো হলো না আসলে। এটা একটা ব্যাপার। ঠিক আছে, আমি ভাবলাম যে আমার এখন ওটা নিয়ে কাজ করা উচিত। তারপরে লিটারেলি সাইন্টিফিক ওয়েতে আমি গবেষণা করতে বসছি, কার কার স্টাইল সবচেয়ে বেশি রিকগনাইজেবল, তাকে আমি কেন চিনি, সে কি করেছিল তার লাইফে এ যাবৎকালে, তার ঠিকুজি কুলুজি দেখে। তো সে নিজেকে নিয়েও এত জানে কিনা আমি নট শিওর, আমি তাকে নিয়ে যতটুকু স্টাডি করছি, মেবি হি সাম গাই ফ্রম থাইল্যান্ড অর চায়না, যে কোনো খান থেকে হইতে পারে। তো তাদের ইনস্টাগ্রাম, তাদের পেট্রিয়ন, কে কোথায় কি করে, সবটুকু হচ্ছে দেখা গেল কি যে একটা খুব কমন হ্যাক আছে এখানে। আমি বলতেছি না তারা হ্যাকটা ফলো করছে, বাট এটা ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে কমন। সেটা হচ্ছে আপনি মূলত একই ধরনের জিনিস আঁকেন, এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। ঠিক আছে, আমি যদি দেখি যে হচ্ছে একটা উড়ন্ত শিপ, যারা এই আর্টিস্টটাকে দেখছেন তারা কানেক্ট করতে পারবেন, আমি আরেকটু পপুলার এক্সাম্পল গুলো দিচ্ছি পরে। একটা উড়ন্ত শিপ, শিপটা মানে লিটারালি ইট লুকস লাইক এ জাহাজ, জাহাজের চারপাশ থেকে বিভিন্ন রকম জিনিস বের হয়ে আছে। যদি জাহাজটা উড়ে তাহলে এটা অনেক ফিউচারিস্টিক হওয়ার কথা, কিন্তু এটা ফিউচারিস্টিক না। এই জাহাজটার উপরে রীতিমতো বস্তির মতো একটা অবস্থা, মানুষজন মানে বস্তি টাইপের একটা স্লাম টাইপের ব্যাপার, কিন্তু স্টিল এটা ভাসতেছে আকাশে, মানে রিট্রো ফিউচারিস্টিক একটা ব্যাপার। এই রিট্রো ফিউচারিস্টিক এই যে জাহাজ যে ভাসে, ইয়ান ম্যাকিউ, সেই ভদ্রলোক এই জিনিসটা ভালো আঁকে বললে আসলে তার প্রতি অবিচার হবে। এটা সে এমন লেভেলে আঁকে যে ওই লেভেলে আর কেউই আঁকে না, এবং এটা এত বড় সিগনেচার যে এটা কেউ কপি করতেও ভয় পায়। বিকজ আমি আপনাকে বলি, আর্কিটেকচার হয়তো সবার জন্য কাপ অফ টি না, এই ফিল্ডে সবাই ছিলেন না, বাট আমি আপনাকে একটা খুব এক্সাম্পল দিতে পারি সহজ। কেউ যদি একটা বড় বিল্ডিং এর মধ্যে একটা গোল ফুটা করে, তার নিচে একটা ত্রিভুজের মতো ফুটা করে, কোনো সন্দেহ আছে সে লুইয়াই কানকে নকল করছে? কোনো সন্দেহ নাই, কারণ এই সিগনেচারটা খুবই কড়া, এই স্টাইলটা বেশি কড়া। ইয়ান ম্যাকিউর ক্ষেত্রেও এই স্টাইলটা অনেক বেশি কড়া। ঠিক আছে, বাট একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আপনি তার 2 বছর বা 3 বছরের পোস্ট রিভিজিট করেন, মূলত ঘুরে ফিরে এই পোস্টটা ছাড়া তার কিছু নাই, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই আলাদা সময় নিয়ে দেখার দাবিদার, কারণ সেটা তো মাস্টারি করে ফেলছে। বাট স্টিল হি ইজ ড্রয়িং দ্য সেম থিং ওভার এন্ড ওভার এগেন। এটা খারাপ না, কিন্তু তার সেটা ওইটা মজা পায়, আঁকুক, সমস্যা কি, আমরা দেখেও মজা পাই, ফাইন। সারাদিনের পেন্টিং। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবকিছুই ছুটে যাচ্ছে, সবকিছুই ডায়াগোনাল, ফ্রেমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। এখন ইয়ান ম্যাকিউর ক্ষেত্রে শুধু সেটা না, ইলিয়া কুভশিনভ বলে একজন আর্টিস্ট আছে, সেই একটা মেয়ের মাথায় সে আঁকে, লিটারালি সে ওই একটা মেয়ের মাথায় আঁকে। সে যেদিন ছেলে এঁকে ফেলে সেদিন হচ্ছে তার ফ্যানরা একটু হাত থেকে মোবাইল পড়ে যায়, এই কি হলো, এটা এরকম হলো কেন, এটা তো ভালো হয় নাই, এগুলোতে রিয়াকশনও কম পায় মানুষজন। আর যাই হোক, এরকম আরো অনেকগুলো আর্টিস্টের নাম নেওয়া যাবে, হ্যাঁ, যারা হচ্ছে ইনস্টাগ্রাম ওয়াইজ বা পেট্রিয়ন ওয়াইজ বা যে কোনো কিছু। লোইসের কথা, ও কামন, কেন লোইসকে ভুলে যাচ্ছি, সেই চুল এবং সেই মেয়েগুলোই যাদের চুলের মধ্যে গ্র্যাভিটি কাজ করে না, এবং যাদের মাথাটা একটু যেন তেরছা এদিকে, এবং যারা একটু ফ্লাফি, এবং হচ্ছে মানে এগুলো পিছনে তার চিন্তা ভাবনা আছে, সে স্ট্যান্ডার্ড ভাঙতে চায়, আরো অনেক কিছুই আছে, বাট ফাইন। তার ওই আঁকাগুলো খুবই সুন্দর, সে এঁকেও মজা পায়, সে বারবার ওটাই আঁকে, ফাইন। এখন আমাকে কি একই জিনিস আঁকতে হবে? আমি আমার কথায় ফিরে আসতেছি। এখন এটা তো আমার সত্তা না, আমি একই জিনিস 2বার আঁকতে পছন্দই করি না, কোনোভাবেই না। আমার হচ্ছে প্রত্যেকটা নতুন জিনিস, ছোট্ট ছোট্ট টেকনিক হোক, ছোট্ট বিষয়বস্তু হোক, সবকিছু এক্সপ্লোর করতে ভালো লাগে,
এবং একবার দুইবার তিনবার এঁকে ওটার একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল যেটাতে আমার কাছে কি ভাল লাগে, যে আমার হাত দিয়ে এটা বের হয়েছে, ফাইন। এরপরের লেভেলটা অ্যাচিভ না করলেও চলবে, পরে দেখবো নি আরেকদিন কোনোদিন এসে। তাহলে আমি একটু সলিড বলি, যদি আমি হচ্ছে একদম কড়া শ্যাডো ফেলা একটা আর্ট দেখে উৎসাহিত হই, এসপায়োনেজ টাইপের একটা সিন, একটা স্পাই আরেকজনের পিছনে ফলো করছে, যে ফলো করছে তার পিছন থেকে আমি দেখছি একটা অন্ধকার অ্যালির মধ্যে দিয়ে সে যাচ্ছে, আলো ছায়ার একটা দুর্দান্ত খেলা হয়েছে এই ছবিটার মধ্যে, কার কাছে দেখছি। তো আমি এখান থেকে একটা প্রিন্সিপাল নিলাম, শুধু লাইটার শেড দিয়ে আমি হচ্ছে সাসপেন্স বুঝাইছি এই সিনে, আমার এরকম একটা ছবি আঁকা লাগবে, তাহলে আমাকে কড়া শ্যাডোর ভোকাবুলারিটা বুঝতে হবে। তাহলে আমি ওটা নিয়ে কিছুদিন কাজ করলাম, করে টোরে আমি একটা ছবি আঁকছি, দুইটা আঁকছি, তিনটা আঁকছি, 3 নম্বর গিয়ে আমার ভালো লেগে গেছে। ব্যাস, আমার ওই ছবি, ওই কড়া ছায়া আমার আর ফেলা হয় নাই আগামী 2 বছর, ঠিক আছে। আমি এভাবে হ্যাপি থাক, ভাল লাগে আমার কাছে। আমি এর পরের দিন আরেকটা ধরছি, আমার ওটা ভালো লাগে, এরপরে আমার সব খাইতে ভালো লাগে। সো আমি নিজেকে যখনই হচ্ছে অনেকদিন গবেষণা করে চিন্তা করলাম যে নাইমের আসলে কি ভাল লাগে, আমার আসলে সিরিয়াসলি সবখান থেকে একটা পিস করে বিস্কুট খাইতেই ভালো লাগে। সো আমি মেনে নিছি, রিয়ালাইজ করে ফেলছি যে আমার একই জিনিস দ্বিতীয়বার আঁকা হবে না, দিস ইজ মি। এরপরে বিশ্বাস দারুণ, করবেন, দারুণ। আমি হচ্ছে অনেক দিন ধরে সার্চ করছি এসা কোই শিল্পী হ্যায় যে কিনা সব খায়। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমাকে ব্যাক করার জন্য 2-3টা শিল্পীকে পাইছি যারা লিটারালি আমার মতো টু এন্ড ফ্রো করে, যাদের মানে আজকের আঁকার সাথে 1 মাস আগের আঁকার কোনো মিলই নাই। তো আমার কাছে মনে হতো না, আমি এই দুনিয়ায় একা না, আমি এভাবেই থাকবো, আমি একই জিনিস বারবার আঁকবো না। সরি, আমার ফ্যান ফলোয়ার হবে না, এটা আমি বুঝে গেছি, ঠিক আছে। এটা আমার পেটের জন্য জরুরিও না, আমি অন্য একটা চাকরি করি, ফাইন। সো হচ্ছে ওই যে বললেন না রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন হয়েছে, কিন্তু খুব ভালো রিয়েলাইজেশন না ভাই, আমার হবে না আসলে স্টাইল। ফাইনালি এসে যারা কথা বলতেছিল তারাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এটা ফ্রাস্ট্রেশন না ভাই, রিয়েলাইজ তো করতে পারছি অ্যাট লিস্ট যে আমার হবে না। না না, আমি এখন আমার একটা জিনিস বলি, আমরা প্রায় শেষের পর্যায়ে, আর হয়তো 15-20 মিনিট থাকবো, কারণ সবারই কাজ আছে। সেটা হইলো আসলে জিনিসটাকে এনজয় করা। আমার কাছে লাগে আমরা ড্রয়িং কেন শুরু করছিলাম এটা মনে করি, তাই না? ভালো লাগতো তাই। এখন ভালো লাগতেছে কিনা, যদি ভালো না লাগে সামথিং ইজ রং, আবার ব্যাক করি, আবার এনজয় করি। স্টাইল না হলে কিছু যায় আসে না, মানে হু কেয়ারস আমার স্টাইল হলো কিনা, কিছু যায় আসে না। মানে স্টাইল নিয়ে চিন্তা বাদ দিয়ে, যেমন মডরাকার নাম হয়তো অনেকে শুনছে, মানে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশনের একজন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্টাইল নিয়ে, এটা তার বোধহয় একটা ওই স্কুলিজমে একটা তার স্টিফেন সিলভার নামে একজন ক্যারেক্টার ডিজাইনার আছে, সে বোধহয় তার একটা ইন্টারভিউ করছিল। তো ওইখানে বললো যে স্টাইল বলছে যে মানে স্টাইল নিয়ে না ভেবে যদি তুমি আঁকতে থাকো তাহলে স্টাইল হবে, আর স্টাইল নিয়ে ভাবলে স্টাইল হবে না। খুবই প্যারাডক্স। করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কয়েকদিন আগে কিছু কোর্স করতেছিলাম, মানে যেহেতু এই লকডাউন চলে, সব কোর্স করে ফাটা ফেলতে হবে ইত্যাদি ভাবনা থাকে। যাই হোক, ওগুলো খুব একটা কাজে দেয় না, কিন্তু আমি যেটা করছি, আমার খুবই ফেভারিট রাইটার নীল গাইম্যান, তার একটা রাইটিং কোর্স করতেছিলাম। তো একটা ওখানে তার একটা বড় ভিডিও ছিল খালি এই স্টাইল নিয়ে, বলে যে আমার বিভিন্ন রাইটার তাকে বলতেছে যে তার গল্পের স্টাইল আলাদা কেন, আলাদা না কেন, এরকম আর কি। তখন সে বলছিল যে এটা অ্যাকচুয়ালি গিটার প্লেইং এর মতো, যে কেউ যদি গিটার বাজায়, মানে এটা তো গ্রামার আছে, নোটস আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি জানি না, যেগুলো অনেক কিছু আছে। সো সবাই চেষ্টা করে পারফেক্টলি বাজানো, সো সবাই পারফেক্টলি শিখে এবং পারফেক্টলি বাজায়। এবং জিমি হেনরিক্স যেটা করে, যে জিমি হেনরিক্স বাজায় ওর মতো বাজায়, কিন্তু ও কিন্তু সবগুলা রাইট নোট হিট করে না। ও যেটা করে যে ও পারফেক্টলি বাজানোর চেষ্টা করে, তারপর ও ওর মতো বাজায়। মানে ভুল, মানে ও যেটা ভুল করে অথবা ও যেটা পারে না, মানে ওর যেটা ইমপারফেকশন, এটাকে আসলে ইমপারফেকশন তো নেগেটিভ লাগে, সে নেগেটিভলি মিন করেন। নীল গেমেন যেটা বললো যে তুমি লিখতে থাকবা বা তুমি গিটার বাজাতে থাকবা, সেটা তোমার যেই ইমপারফেকশনটা আছে, ওই ইমপারফেকশনটাই শুধু তোমার নিজের, মানে তোমার মতো ইমপারফেকশনটা আসলে সবার নাই। সো এটা অটোমেটিকলি এক সময় না এক সময় তুমি যখন মানে একটু পারফেক্টলি মানে গিটার যখন মোটামুটি শিখে ফেলছো, তারপর তুমি তোমার মতো বাজাতে বাজাতে এক সময় দেখো যে তুমি আসলে 100% যদি বাজাও, তাহলে তো এটা আসলে আর নতুন কিছু হলো না, তাহলে তো এটা একদম ওই ট্র্যাকটাই ওই যেটা সারেগামাই বাজাচ্ছে হলো সে। আর কি। মানে একদম ক্লাসিসিস্ট একটা জিনিসই হইলো, মানে একদম 100% যদি কেউ বাজাতে চায়, এটাই। আর প্র্যাকটিক্যালি ভাই আরেকটা জিনিস হচ্ছে যে ইথান বেকার নামে একজন ইউটিউবার আছে, আমার খুব একটা পছন্দ না, অনেক লাফালাফি করে। যাই হোক, সে মানে তার অনেক ফাইজলামি বেশি ভিডিও হচ্ছে আর্ট এন্টারটেইনমেন্ট আর কি। সো সে তার ফাইজলামের ভিডিও দেখতে দেখতে এক সময় আমি খুব ভালো দেখলাম যে ফাইজলামের মধ্যে সে খুব ভালো একটা কথা বলে হচ্ছে, যে যদি কেউ একদম বলছে না ভাই আমার আসলে এত কিছুতে হবে না, আমার আসলে এখনই বলে দেন যে কিভাবে আমি স্টাইলটা বানাবো, এক্ষুনি এক লাইনে বলে দেন। মানে এই টোটকা হাতে নিয়ে বাসায় যাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এবং সেটা দিছে, এবং সেটা আসলে কাজের। সে বলছে যে ওই ডিজাইন এলিমেন্টস এবং আর্ট এলিমেন্টস গুলো তো, মানে ডিজাইনের 5টা বা 7টা এলিমেন্ট, এরকম বিভিন্ন বিভিন্ন তো এলিমেন্ট আছে।
সে বলছে সবকিছু বাদ দিয়ে সে নিজের মতো 3টে এলিমেন্ট বানাইছে, শেপ, লাইন আর ফর্ম। এখন বলতেছে যে সে লিটারালি নিজের মতো একটা স্টাইল বানায় দেখাচ্ছে, যেটা আসলে তার স্টাইল না। সে র্যান্ডমলি অনেকগুলা ইনস্টাগ্রাম আর্টিস্ট থেকে একজনের বলছে যে আমি এর লাইন চুজ করবো। তার লাইনটা কিরকম দেখবো, যে তার লাইনটা আঁকা বাঁকা, অনেকটা হচ্ছে যে ওই যে সাইজ জিটার দিলে ব্রাশে, মানে ফটোশপের ব্রাশের সাইজ জিটার দিলে যেটা হয়, সে যেটা করলো কয়েক পৃষ্ঠা খালি লাইনটা টেনে দেখালো যে আচ্ছা আমি জিটার দিয়ে এরকম এরকম করে আমার লাইনটা আসছে। আরেকজনের দেখলো যে আরেকজনের মেয়ের ফেস আঁকা, ওই ফেসটা একদম শেপ ধরে আঁকা। সে বললো ওখান থেকে আমি শেপটা নিছি এবং আরেকজনের থেকে খালি ফর্মটা নিছি। এখন বলছে চতুর্থ আরেকজনের থেকে তুমি চাইলে কালার নিতে পারো বা নাও নিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু সে একদম চোখের পলকে বলছে যারা আসলে এখনই, মানে যাদের আসলে আজকে স্টাইল নিয়ে বাসা যাইতে হবে, টোটকা নিয়ে বাসা যাইতে হবে, তাদের জন্য যে এই যে 3টা জিনিস, একজনের থেকে লাইন নাও, একজনের থেকে শেপ নাও, একজন থেকে ফর্ম নাও, একজন থেকে কালার নাও, এই 4টা জিনিস নাও। I have 3 people here. Maybe লাইন, মাহতাবের থেকে ফর্ম, রুমেলের থেকে হচ্ছে শেপ। ইয়েস ভাই, আপনাদের তিনজনের একটা খিচুড়ি আমি কালকে নামাই দিব ভাই। এটা কিন্তু আসলে হ্যাক টাইপের, এবং এটা কিন্তু আসলে খুব একটা আমি সাপোর্ট করবো কিনা জানি না, কিন্তু আমার কিন্তু খুবই মজা লাগছে। না কথা কিন্তু খুবই বেসিক, ঠিকই বলছে। এই ছাড়া বিশ্লেষণ করে ফাইনাল এই 3টাই পাওয়া যাবে, ফর্ম পাওয়া যাবে, লাইন পাওয়া যাবে আর শেপ পাওয়া যাবে সবার থেকে। সবাই আধ্যাত্মিক কথা বলে তো, সে আধ্যাত্মিক না বলে কথা বলছে। আমি স্টাইল নিয়ে যেটা, সেটা হচ্ছে প্রথম দিকে যখন শুরু করি কত 2012-13, তখন হচ্ছে স্টাইল নিয়ে ভাবতাম মেহেদী ভাইয়ের একটা স্টাইল আছে, আসিফ ভাইয়ের একটা স্টাইল আছে, আমার একটা স্টাইল লাগবে। তো পরে গিয়ে দেখলাম কি আসলে আমি অনেক ধরনের জিনিস আঁকতেছি। আমি একটা মজার একটা কার্টুন আঁকতেছি, আবার একটা সিরিয়াস কার্টুন আঁকতেছি, এবং আমি যেটা খেয়াল করলাম আমি এক একটা টপিকের আঁকার সময় আমি এক ভাবে আঁকতেছি। আমার এই, এবং মেহেদী ভাই কোন না কোন এক সময় বলছিলেন মনে হয় যে আমরা আসলে একটা ফানি কার্টুন আঁকার সময় যে স্টাইলে আঁকি, সে স্টাইলে ভয়ঙ্কর কার্টুন, একটা হরর একটা গল্প আসলে আঁকলে অনেক ক্ষেত্রে মানায় না, এরকম কিছু হরর গল্পের যে আঁকা সেটা একটু অন্যরকম হয়। তো এরপর থেকে আমি আর স্টাইল নিয়ে ওভাবে ভাবি নাই, যখন যেটা প্রয়োজন হয়েছে আঁকছি। যদি স্টাইল নিয়ে বিন্দু মাত্র যদি কনফিউশন থেকে থাকতো, সেটা দূর হয়ে গেছে কিছুদিন আগে মেহেদী ভাইয়ের সাথে উদয়দের, আমার খুবই পছন্দের একজন কার্টুনিস্ট উদয় দা, ওনার একটা লাইভ দেখছিলাম। ওই লাইভটা সেরা, ওই লাইভটা মানে মনে হয় স্পন্সর করা হচ্ছে। তো উদয় দা যে কথাটা বলছিলেন আমার জানি না কতটুকু মনে আছে, সেটা হচ্ছে যে স্টাইল নিয়ে না ভেবে এঁকে যাও, যদি কোনো আঁকা ভালো লাগে থাকে সেটা কারো প্রয়োজন হলে সে আর্টিস্টকে খুঁজে নেবে, সৃষ্টি করতে থাকো, এরকম একটা কথা বলছে। তো আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই যে সালমান সাকিব শাহরিয়ার ও মাত্রই একটা কোশ্চেন করছে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে প্রফেশনালি আঁকতে গেলে কিন্তু অনলাইন ফেম অনেক ক্ষেত্রে কাজে লাগে। এই ব্যাপারে কিছু শুনতে চাই যে অনলাইন ফেমটাও তো আসলে প্রফেশনাল কাজ পেতে হেল্প করে। তো এইটা মানে কি, এইটা বিষয়ে কে একমত? ভাই আসলেই করে, আসলে খুবই করে। আমি প্রচুর কাজ করে, মানে ওটাই কাজ করে অলমোস্ট, বাকি জিনিস একটু কম কাজ করে। আচ্ছা, কানেকশন তো থাকে, কিন্তু কানেকশন ছাড়াও ধরেন যে আমি বলি, হ্যাঁ ভাই, আমার কিন্তু ওরকম কোনো অনলাইন ফেম নাই, ঠিক আছে? আপনার তো সব বাইরে ফেম, আপনাকে বাংলাদেশে। আমার কিন্তু অনলাইন ফেম নাই। এরপরও কিন্তু আমি গত 5 বছর ধরে আঁকছি প্রফেশনালি। আমি দেশের বাইরে কাজ করছি, দেশের মধ্যে কাজ করছি। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে যদি স্কিল থাকে, আসলে আমার কাছে কাজের অভাব হবে না। ওফ, রোমেল ভাই এত সুন্দর একটা কথা বলছো। আমি গত 5 বছর ধরে প্রফেশনালি কাজ করছি, এবং গত 2 বছর ধরে আমি সবচেয়ে বিজি। 18, 19, 20 এই গত 2-3 বছর আমি খুব বিজি। তো আমার তো অনলাইন ফেম নাই, আমি কিন্তু কাজ করছি। অনলাইন ফেম আমার তখনই কাজে লাগবে যখন আমি একটা ক্যারিকেচার আঁকতেছি, আমি একটা পোর্ট্রেট করতেছি। ফেসবুকে যখন সেটা 1000 লাইক হয়ে যাবে, তখন জানতে পারবে যে রুমেল হচ্ছে পোর্ট্রেট আঁকতেছে, সে শুধু তাকে একটা পোর্ট্রেট আঁকাবো, তাকে নিয়ে তখন আমার অনলাইন ফেমের কাজে লাগতেছে। এবং একটা কথা বলতে চাই, আপনার যে 10,000 ফ্যান আছে, আপনি যদি একটা বই বের করেন, 10,000 ফ্যানকে আপনার বইটা কিনবে? কিনবে না। আপনার 100 জন ট্রু ফ্যান আছে যারা বইটা কিনবে, সেটা আপনার সেই 100 জন ফ্যান যদি আপনার থাকে, শেষ, আপনার 10,000 ফ্যান লাগবে না। এই 100 জন ফ্যান ট্রু ফ্যান যারা আপনাকে মানে কি সবসময় পছন্দ করে, তাদেরই আপনার দরকার। ভাই আমি আপনার ট্রু ফ্যান। হ্যাঁ, আমি এখন কেয়ার রিয়েক্ট দিতে চাই রুমেল ভাইকে পুরো কথাটাতে, এভাবে করে কেয়ার রিয়েক্ট দেন। আমি জানি না ওকে অ্যাড করা যাবে কিনা। সে হচ্ছে ওয়ান এন্ড অনলি আসিফুর রহমান, অ্যাড টু স্ট্রিম দিলাম। ও সো হি টুক দ্য টাইম, উনি অ্যানালাইসিস করে ভাই আসছে শেষ পর্যন্ত।
হ্যালো Hello. আসিফ ভাই। এই চেহারা কই? আসিফ ভাই কেমন আছেন? আচ্ছা, কালচার কবি I- ভাই লিখছে যে রোমেলদার অনলাইন ফেম নাই বাট মেয়ে ফ্যান আছে অনেক। ও ও ও ও এটাই কি কেন নাকি লুঙ্গিমান আমরা জানি না। আচ্ছা, যাই হোক। রোমেল ভাই। আচ্ছা, আমি এটা স্বাভাবিক স্বাভাবিক মেহেদী ভাই, আমি এটার অ্যানালাইসিস জানি। আমি বলি আপনাকে, এখানে আমাদের তিনজনের চেহারার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা লোকের চোখের নিচে কালি। রোমেল এই গুলোর আমার চেহারার দিকে তাকায় দেখেন, ওটা গ্লেজ দিচ্ছে পুরা। কেন আমাদের ফ্যান থাকবে? হ্যাঁ ভাই, হ্যাঁ সেটা ঠিক। রোমেল ভাই, এটা নিয়ে লাস্টে একটু বললেন। হ্যাঁ, চোখের নিচে কালি কি না পড়ে? এভরিবডি ত্বকের চোখের যত্ন নিচে নিন কালি। কি সেটা করেন। আসিফ, ভাই আমার ডেস্কটপে হচ্ছে ওয়েবক্যাম নাই, আমি ডেস্কটপ থেকে এই চলে তো, আসছি। এইভাবে হবে ওয়েবে প্রমোশন ফোন থেকে হবে। আসেন, আমি ফোন থেকে আসছি, ফোন থেকে আসেন। এই যে পিসিতে কাজ করছেন অ্যাকসেপ্ট করে ফেলছি। আচ্ছা যাক, সমস্যা নাই, চলে যান। আচ্ছা, যাই হোক, আমি আমি যে সালমান সাকিবের কথাটা আসি, মানে আমার হ্যাঁ। চিন্তাটা বলি। সেটা হচ্ছে যে মানে ফেম, আসলে ফেম না, শব্দটা হবে আসলে মার্কেটিং। হ্যাঁ, ফেম তো আসলে হতেই পারে ব্র্যান্ডিং বা marketing। হ্যাঁ, ব্র্যান্ডিং। এখন এইটা না ডিপেন্ডস, যেমন আমার টার্গেট কারা, কোশ্চেনটা হচ্ছে এইটা। যেমন আমার ক্লায়েন্ট কারা, যেমন কথার কথা আমি কমিক্স আঁকি, তাহলে কিন্তু কমিক্স একে যদি আমি ফেসবুকে দেই বা অনলাইনে প্রমোট করি, হ্যাঁ দেয়ার ইজ এ গুড চান্স যে যারা কমিক্স ফলো করে তারা আমাকে চিনবে এবং তারা আসবে, সেটা ওকে। কিন্তু বাকি আরো অনেকেই দেখতেছে যেটা আসলে কোনো তাদের উপর ইম্প্যাক্ট ফেলতেছে না, হয়তো ওরা কমিক্স রিডারই না বা ক্লায়েন্টই না। তো এটার খুব ইন্টারেস্টিং একটা বই আছে ববি চিউয়ের, স্কুলিজমের যে প্রতিষ্ঠাতা, কানাডিয়ান আর্টিস্ট ববি চিউ। ওইটা হচ্ছে দ্য পারফেক্ট বেট। এটা যে যে শুনছে তারা হয়তো বুঝবে। পারফেক্ট বেটের অডিও বুক কিন্তু তুলে দেওয়া আছে, পারফেক্ট বেট, এটা লিখে সার্চ করলে ইউটিউবে। তো খুবই মজা করে এই জিনিসটা ব্যাখ্যা করছে যে এইটা হচ্ছে কাইন্ড অফ, আদা এক্ষুনি সার্চ করতেছে। হ্যাঁ ভাই একদম, এই যে পেয়ে গেছি, পেয়ে গেছি। এটা হচ্ছে যে শেষ। তুমি আসলে কি চাও। যেমন আমি চাই ক্যারিকেচার, যেটা রোমেল বললো বা করতে, তাহলে তুমি আসলে হ্যাঁ কিছু তোমার শেয়ার করতেই হবে। এটা কখনোই না যে আমি কোনো কিছু শেয়ার করবো না, ঘরে বসে থাকবো, ক্লায়েন্টরা এসে কলিং বেল দিয়ে খুলে বলবে হ্যাঁ। ভাই ভাই এই ধারণা ছিল আমার একদিন, আরে আমি যদি ভালো কাজ করি আপ সে আপ আয়েগা। হ্যাঁ। হয় নাই কোনোদিন এরকম। বাট দ্যাট ইজ এ ফাইন। মানে সমস্যাটা কি হয় আমি বলি, মানে প্রবলেমটা কমপ্লেক্সটা কোথায় হয়, যে আমি যেটা করতে পছন্দ করি, দেখা যায় আমি যখন ফেম বা লাইক বা প্রমোশন যাই বলি করতে গিয়ে, আমি যখন আমার কাজ না এমন কিছু করা শুরু করি, যেমন আমি আসলে ক্যারিকেচারিস্ট না, কিন্তু আমি জানি যে এই ক্যারিকেচার করে যদি আমি একজন সেলিব্রিটির ক্যারিকেচার করে তার নাম দিয়ে ট্যাগ করি, হ্যাঁ ক্যারিকেচার হয়তো আমি পারি না, আমি ট্রেস ট্রেস করে একটা কিছু জোড়াতালি দিয়ে করে বললাম যে করলাম যে তাকে, যেমন মানে খুব বড় একজন সেলিব্রিটি, তাকে আমি আইকা ট্যাগ করলাম, তার সাথে আমি কানেক্ট হলাম, এটা ইউজ করলাম, ওকে। কিন্তু পরদিনই আমার আবার মনে হলো না, আমার তো আসলে আরো একটা ক্লায়েন্ট গ্রুপে ছুটে যাচ্ছে, মানে আমার আসলে কোনো ক্যারেক্টার নেই আর কি, যে একটা লাইনে যে আমি ক্যারিয়ার ডিজাইন করতেছি সেটা না, আমার আসলে দরকার হচ্ছে ফেমটাই আমার টার্গেট। তাহলে কিন্তু এটা প্রবলেম, কারণ 10 বছর পরে দেখা যাবে আমি আসলে কি, আমার আইডেন্টিটি ক্রিয়েট হয় নাই, মার্কেটে দেখা যাবে যে সে কি। যেমন আমার কথা যদি জিজ্ঞেস করা হয়, আমি মূলত কার্টুনিস্ট, কমিক বুক বলে আমার মানে ঢাকা কমিক্স একটা পাবলিকেশন আছে যে কমিক্স নিয়ে। যেমন গত মাসে আমি মিনিমাম 6 জন ক্লায়েন্ট পেলাম যাদেরকে আমি ওইভাবে চিনিও না এবং ফেসবুকেও তারা আমার সাথে নাই। তারা আমাকে খুঁজে খুঁজে অনলাইনে গুগল করে ফোন নাম্বার নিয়ে ফোন করে বলছে ভাই আমাদের একটা কমিক্স করতে হবে, আপনি কি করবেন। এই মোটামুটি বড় প্রজেক্ট, 2টা প্রজেক্ট আমাকে না করতে হয়েছে, একটাতে তো রোমেল আছে বোধহয় অলরেডি, হ্যাঁ একটা প্রজেক্টে। এইগুলো কিন্তু এইভাবেই আসছে যে ভাইয়া আমরা এটা করতে চাই, বা ভাই আপনাকে, আপনার সাথে আমি অ্যাড নাই। তার মানে ক্লায়েন্ট যে কটা আমি কাজ করলাম এরা কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ডও না, মানে আমার ফেসবুকে আমি পোস্ট দিয়ে তাদেরকে পেয়েছি, ব্যাপারটা তা না। কিন্তু এটা আমি আসান হাবিব স্যারকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই বিষয়ে ওনার মত কি। ওনার মতটা খুবই সিম্পল, যে তোমার যদি ফেসবুকে যদি শেয়ার করতে ইচ্ছা করে দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, করো, লাইক টাইক পেতে ভালোই লাগে, এটা কোনো নাথিং রং। কিন্তু তোমার আসলে অথেন্টিক একটা ডকুমেন্ট লাগবে যে দিস ইজ মাই গ্রাফিক নভেল, দিস ইজ মাই প্রোডাক্ট। মেইন স্ট্রিমে থাকতে হবে একটা কিছু, যে আমি হ্যাঁ ফেসবুকেই আমি অনেকগুলি হয়তো মিম বানাইছি, কিন্তু ওইটা দিন শেষে একটা যদি প্রোডাক্ট থাকে, মানে যেটাকে উনি বলছেন ডকুমেন্ট, যে 2020-এ আমার এই বইটি বের হয়েছে। কারণ বই না হলে অনলাইনে হয় কি, আমি 5 বছর আগে কি পোস্ট দিছিলাম বা কি করতাম আমি ভুলে গেছি, মেমোরি দেখে দেখে জানতে হয়, তাই না, মানে কোন ভাই প্রোডাক্ট। একটু অ্যাড করবো হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। ভাই। ওই যে যেটা হচ্ছে যে এই কমিকের তো অনেক কাজই মাঝে মধ্যে আসে বিভিন্ন এনজিওর। এই গত মাসে আপনি আমার কাছে কয়েকটা আসলে আসছিল, আমিও পরে মানা করছি আর কি। যাই হোক, ওই এছাড়া কমিক টমিক ছাড়া মানে যেসব জিনিস আমি আসলে আমার ওই যে মহাকাব্য কমিক সিরিজটা থেকে পাইছি, ওটার যেসব ক্লায়েন্ট আমি বেশ কিছু ক্লায়েন্ট পাইছি আর কি গত 1-2 বছরে, এবং কাজও করা হয়েছে, বেশ বড় বড় কিছু কাজ করা হয়েছে।
এবং যেটা দেখলাম যে তারা আমাকে যত না চিনে আমার পেজের 50,000 লাইক আছে তার দিয়ে, তার চেয়ে বেশি চিনে যে এই ছেলেটা বা এই আর্টিস্টটা পত্রিকায় আঁকে এবং পত্রিকায় নিয়মিত তার একটা সিরিজ ছাড়ে। আমি এটা খুবই অবাক হয়েছি যে, কারণ কেউ দেখে নাই যে আসলে মানে একদম সবাই বলছে ও আচ্ছা রসালোর, ও আচ্ছা ছুটির দিনের কমিক্সটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কেউ আসলে দেখেই নাই যে আমার যে 60-70 হাজার লাইক আছে বা এসব কিছু। হ্যাঁ, এটা কিচ্ছু যেমন যায় আসে খুব মজার একটা জিনিস, কিছু যায় আসে না একদম, হ্যাঁ। ওটা আসলে আমার লাইকের জন্যই এবং শেয়ারের জন্যই যায় আসে, আর কিছু না। ভাই আমি এখন simply এখন একটা আমি বলি সত্যি যে- বের হয়ে যাবো, আমি সত্যি লাইভ থেকে বের হয়ে যাবো, সিরিয়াস। আমি এত লো জীবনে ফিল করি নাই, সিরিয়াসলি। কেন? একজন বলছে তার গত 3 বছর বিজি গেছে, ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। একজন বলছে গত মাসে 6 জন ক্লায়েন্ট। একজন বললো 50,000 লাইকের গল্প। আমি কি করতেছি এখানে? আসিফ ভাই কোনো মিউট করে রাখছে, উনি খুললে তো আমি থাকাই যাবে না। মনে হয় পারফেক্ট বেট করতেছে আমার ধারণা। হ্যাঁ, ও, টাকা পড়ে। একটা সেকেন্ড। ভয়েস তাই জন্য অর্ডার করে রাখছি। ও আচ্ছা, খুবই সিনিয়র আর্টিস্ট আমাদের। ইনফ্যাক্ট আমি ছোটবেলায় যার ড্রয়িং মুগ্ধ হয়ে দেখতাম, উনি জাহিদ হাসান বেনু ভাই। আমি তার কমেন্ট এখানে দিচ্ছি যে 10 জন একই বস্তু সামনে রেখে যদি আমরা লাইভ স্টাডি করি তাহলে 10টা আলাদা ছবি হবে এবং হুবহু ফটোকপির মতো একই রকম হবে না, পার্থক্য থাকবেই, প্রতিটাই স্বতন্ত্র হবে। এখান থেকেই যার যার স্টাইলের শুরু। সুতরাং লাইভ স্টাডি করতে করতে যার যার স্বতন্ত্র স্টাইল তৈরি হয়। এক্স্যাক্টলি, মানে উনি কিন্তু বলে দিচ্ছেন আসলে যা বলার, আর কিছু বলার নাই। মানে স্বতন্ত্র আসলে আমরা এমনি স্বতন্ত্র, ওটা জাস্ট চর্চাটা করা আর কি, চর্চাটা করলেই আসলে ইয়ে হয়ে যায়। রোমান, আচ্ছা, তোমাকে দেখে আমি লাফিং বুদ্ধ আঁকছিলাম, মনে আছে? হ্যাঁ 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 আচ্ছা, আসিফ মনে হয় আবার মিউটে পুরো। না আসি ওকে, ভাইয়া। বিশেষ করে আসো। হ্যাঁ, আচ্ছা আসিফ কিছু যোগ করো ফাইনালি, কারণ আমাদের আজকের মূল টপিক গুলি ছিল যে এক হচ্ছে যে একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এটা একটা স্টাইল খুঁজে পাই না, এটা একটা, আর হচ্ছে অনলাইনে মার্কেটিং এবং মানে মার্কেটিং এর নিজের হেলদি প্রমোশনের ব্যাপারটা, এই তিনটাই মূলত ঘুরে ফিরে আসছে তোমার। আচ্ছা, অনলাইনে মার্কেটিং এর যে বিষয়টা, এটা নিয়ে আমার এক্সপেরিয়েন্সে অল্প একটু কথা বলি। সেটা হচ্ছে কাজ পেতে হলে দেশি বা বিদেশিয়াতে, সেটা হচ্ছে যারা মানে কি যে কমিউনিটি তো থাকতে হবে। মনে করেন নাইমের সাথে আমার পরিচয় আছে অনেকদিন, অনেক বছর ধরে। নাইম একটা কাজ পেল এবং সে আমার সম্পর্কে জানে, সে জানে আমি যদি কোনো কাজ করি আমি ডেডলাইন মিস করি না, আমি এই কোয়ালিটির কাজ ডেলিভারি দিই। মনে করে একটা কমিক্স, নাইমের হাতে সময় নেই কমিক্সটা করার, সে আমাকে কমিক্সটা পাস করে দিল যে রুমেল ভাই তুমি এই কাজটা করতে পারবা কিনা। আমি কিন্তু নাইমের মাধ্যমে একটা কাজ পাচ্ছি, আমি আসিফ ভাইয়ের মাধ্যমে কাজ পাচ্ছি, মেহেদি ভাইয়ের মাধ্যমে কাজ পাচ্ছি। তো এক্ষেত্রে কাজ পাওয়ার জন্য মার্কেটিং তো দরকার আছে, বড় ভাইদেরকে বলে রাখা যায় যদি কোনো কাজ পান আমাকে দিলেন, সেক্ষেত্রে একটু প্রফেশনাল হওয়া ভালো, যে আমি টাইমটা মেনটেন করা, সবকিছু একটু দেখা, ক্লায়েন্টের সাথে প্রাইসিং নিয়ে সবকিছু নিয়ে কথাবার্তা বলা প্রফেশনালি, এই জিনিসগুলো দরকার আছে আসলে প্রফেশনালিজম আঁকার পাশাপাশি। এই তো। আচ্ছা আচ্ছা, এখানে সাদাত জিজ্ঞেস করছে পলিটিক্যাল কার্টুন যে নাই হয়ে গেল, এটা কেন? এটার কারণ হচ্ছে অনেক পলিটিক্যাল কার্টুনিস্টই মনে করছেন যে এইটার চেয়ে একটা কলেজে টিচারি করাটা বেশি লাভজনক ও সম্মানের, এই জন্য ছেড়ে দিচ্ছে। এইটা একটা কারণ। আরো কেউ কেউ মনে করছে যে এইটা না করে আমি যদি মুভমেন্ট করি, একটা সোশ্যাল মুভমেন্ট, সেটা মেবি বেটার। অনেকেই জব ছেড়ে দিচ্ছে এবং আঁকতেছে না। মানে ব্যাপারটা যেমন আমি তো কালকেও আঁকছি, আমি এই করোনার টাইমে প্রচুর পলিটিক্যাল কার্টুন আছে, সুতরাং নাই হয়ে গেছে আসলে কার্টুনিস্ট আঁকতেছে না বলে। এটা যে সবই যে এমবার্গো, এটা কিন্তু ট্রু না। অবশ্যই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এমবার্গো থাকে, আমরা এর চেয়েও বাজে সময় পার হয়ে আসছি, যেমন জরুরি সরকারের অবস্থা ছিল। যেমন আমি নিজে তো 4টা গভর্নমেন্টের আমলে আঁকছি, তো পলিটিক্যাল কার্টুন কিন্তু আঁকতেছি 1998 সাল থেকে। তো কতগুলি গভর্নমেন্টের মধ্যে চেঞ্জ হয়েছে, তারপরে এর চেয়ে বাজে সময় কিন্তু আমরা পার হয়েছি, কিন্তু কখন এত কমে জানে। কারণ এখন আমার কাছে লাগে কার্টুনিস্টদের অনেকেই অনেক বেশি কিছু, একটা হচ্ছে যে শুনতে খারাপ লাগলো যে পলিটিক্যাল কার্টুন বা ইত্যাদিতে কিন্তু অনেক বেশি টাকা বা সিকিউরিটি নাই। হ্যাঁ, যে কারণে লোকজন এটাকে ছেড়ে তার চেয়ে হয়তো আমি একটা অন্য কোনো হয়তো অ্যাড ফার্মে অনেক টাকা, হ্যাঁ, যা অন্যের প্রোডাক্ট মিথ্যা কথা বলে বিক্রি করে দিলাম, যেটা পচা প্রোডাক্ট, মিথ্যা কিছু আইডিয়া টেডিয়া দিয়ে বানালাম, প্রচুর টাকা, ওইখানে চলে গেলাম। তারপর হয়তো অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, যেটা আসলে কেউই জানে না যে পার সেকেন্ড রেটটা আসলে কত হওয়া উচিত, সেটা হচ্ছে খুবই অ্যাবসার্ড কিছু রেট ঠিক করে আমি এখানে 1 মিনিটের কাজ করলে হয়তো আমি 4-5 লাখ টাকা পেয়ে যাচ্ছি। এইগুলিতে কিন্তু পলিটিক্যাল কার্টুনিস্ট, বা শুধু পলিটিক্যাল কার্টুনিস্ট না, মানে আমরা যে উন্মাদে যারা মানে আনন্দ নিয়ে আঁকতাম, এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা ট্রু। আমি এখনই সার্চ দিচ্ছি, হ্যাঁ, where to Embargo মানে animate for money। না 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 না, অ্যানিমেশনের জব খুঁজতেছি আমি। আচ্ছা, আমার মনে হয় এটা রিলেভেন্ট ছিল না। আমি আসিফের কথা দিয়ে আমরা শেষ করি। হ্যাঁ, আসিফ আসো নাকি পারফেক্ট বেট করতেছি?
আছে আছে। আচ্ছা, চেহারা নাই, এটা হইলো না তো, ফেম তো দুইটা চেহারা নাই। একসাথে ভাই। ওয়েবক্যাম করোনার টাইমে আমি ওয়েবক্যাম কিনতে গিয়ে দেখলাম যে মার্কেটে এখন কোনো ওয়েবক্যাম নেই, যেখানে কিনতে যাই সব জায়গায় স্টক আউট। আচ্ছা বলো, মানে তোমার ওই যে ওই 3টা পয়েন্টে একটা এক করে সময় 2 মিনিট। ভাই এখানে আমার আসলে বলার কিছু নেই, কারণ সব পয়েন্টই আমি বুঝতে পারবো না। আছে আমার কোনো স্টাইল, অনলাইন ফেম এখন কমে যাচ্ছে, ছিল এটা আমি স্বীকার করতেছি, কিন্তু কমে যাচ্ছে। এবং কিসের পরে এটা একটু ভাই শুনি আপনার আপনার এখন সব ফেম ইউটিউবে ভাই, আপনার ফেসবুকের ফেম শেষ, এখন সব ইউটিউবে না, আসবে। আসলে কমে যাচ্ছে আরে নাকি আছে। অনলাইন ফেম জিনিসটা, এটা হচ্ছে কি ধরুন আচ্ছা আপনি না, রেগুলার তোমাকে আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করি, সরি ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে রুটিন। এটা একজন জিজ্ঞেস করছে যে সময় পাই না, এই রুটিনটা, যেমন তুমি প্রচুর স্টাডি করো, আমি দেখি যে স্টাডিও করো, প্রফেশনাল ওয়ার্কও করো, ইয়ে করো, মানে তোমার রুটিনটা তুমি শেয়ার করো, তুমি কোন সময় স্টাডি করো, এটা কি কোনো ঠিক করা হয় যে গুগল শিটে আগে থেকে 3 দিন আগে লেখা থাকে কিনা নাইম মূল্য? এটা কিছুটা সত্যি আসলে। I knew it. সবার আসলে এক্সেল ইনস্টল করতে হবে। এক্সেল আসলে খুবই জরুরি একটা লাইফ স্কিল, তো সেটা অন্য কথা। কিন্তু রুটিন আসলে এটা যে এটা জিনিস যে ধরেন ক্লায়েন্ট ওয়ার্ক তো থাকি প্রতিদিনই, হয়তো কিছু থাকে, কিন্তু মানে যে পার্সোনাল ওয়ার্ক বা স্টাডিটা ওইটা দেখা যায় যে না করলে ভাল লাগে না, এই কারণে এটা করতেই হয়। তখন দেখা যায় রুটিনের মধ্যে যেভাবে ঢুকায় ফেলছে। এই যে এখন আপনার দাঁড়ান শেয়ার স্ক্রিন দেই, স্ক্রিন কি শেয়ার দেয়? আমাদের মাঝে একজন এলিয়েন উপস্থিত আছেন। আর্টস ভাই, ওয়েলকাম টু আর্টস ভাই। হ্যাঁ, আজকে যে আমরা শিখবো। ভালোবাসার থেকে সেলফ ডেভেলপমেন্টের কাজ করে। মাই গুডনেস ভাই, এগুলো তো কোনোভাবে মোটিভেটিং না কথাগুলো। আসিফের চেয়ার Oh, একটা wow. বাকি চেয়ার লোড হয় দেয়ার না। কামস ব্লেন্ডার। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওরে এখন বাবা। স্টাডি করতেছিলাম। তো এটা হচ্ছে যে এইভাবে তো সম্ভব না, সম্ভব যেগুলি সেগুলি দেখাও, এটা তো আর এই যে এটা Oh man. না। এই যে আমরা কিন্তু পিছিয়ে গেলাম এই যে লাইফ করে, দেখছো? না, এখানে মানে ধরেন যে স্টাডি জিনিসটা আমার মনে হয়েছে এই ব্লেন্ডার এক্সাম্পলটা কেন দিচ্ছি, কারণ ব্লেন্ডার কিছুই পারতাম না, তো এটা শিখতে গিয়ে এখন কিন্তু আমি এটার পিছিয়ে বেশ টাইম দিচ্ছি না। আমার এটার থেকে কোনো আর্নিং আছে না, এটা আমার প্রফেশনাল কাজ না, আমি 3D তে কোনো কাজ করি, কিন্তু এটা শেখার জন্য শিখতেছি। এবং এই শেখার জন্য শেখার কোনো কাজ করলে না তখন একটা ড্রাইভ আসে, এবং তখন দেখা যায় যে এখানে কিছু লার্নিং অন্যান্য কাজেও আমি লাগাতে পারতেছি। ক্লায়েন্টের কাজও আমার এখনো পেন্ডিং আছে, সেটাও ডেডলাইন মাথায় আমার ঘুরতেছে, কিন্তু তার মধ্যে এই স্টাডি গুলা রেগুলার না চালাইলে দেখা যায় যে কি বলে মানে ওই হ্যাবিট হয়ে গেছে এটা, হ্যাবিট এখন একটু বাদতেই। না। কিন্তু ভাই আসিফ ভাই বই লিখবে, কোনো পারতেছে না, কথা সে নাই। কি করবে? যেমন আমি বললাম যে, যেমন ইয়ে করছে যে আমি যারা প্রফেশনাল অন্য কোনো প্রফেশনে আছে, যেমন একটা আইডিটা আমি জানি না অরিজিনাল নাম কিনা, সালেকো জেড মা কি জানি এই নাম্বার একজন, সে প্রশ্ন করছিল যে আমি তো আসলে অন্য একটা জব করি কিন্তু কার্টুন আঁকতে পছন্দ করি, কিন্তু এটা করে দুইটা ব্যালেন্স করব কিভাবে, মানে এটাও শিখবো ওইটাও করবো। ভাই আমি ভার্সিটিতে পড়তাম, তারপর ভার্সিটিতে টিচিং করতাম, তারপর একটা ব্যাংকে জব করতাম, সব কয়টার মধ্যেও কিন্তু ড্রয়িং চালাই গেছি, তারপর এক সময় গিয়ে ওগুলো ছেড়ে দিছি, কিন্তু পাশাপাশি যখন চালাতে হয় এটা আসলেও টাফ। কিন্তু ওই যে মনে করেন যে একদম রাতের বেলা এসেও কিছু না আঁকলে ভালো লাগতো না, ওইভাবে স্টাডিটা করতে হয়েছে বা চালাইছে আর কি। এখন মানে ড্রাইভ থাকলে ওটা আসলে আপনি যে কোনো জায়গায় বসে বসেই করতে পারেন, এবং একটা ওয়ে অ্যারাউন্ড তখন বের হয়ে যায়। যখন না করি তখন এক্সকিউজ বের করতে পারি যে এই আজকে রান্না করতে হলো তাই হয়তো আজকে স্টাডি করতে পারলাম না। কিন্তু যদি আমার মনে হয় যে স্টাডিটা করতেই হবে ওই দুপুরের খাওয়ার মতো, এতে যেমন হবেই, কোনো না কোনো ভাবে আমি তো একটা টাইম বের করে ফেলবো খাওয়ার জন্য, সময় নেই বলে খেতে পারতেছি না, এটা যেমন হয় না। তখন ওই ড্রাইভটা থাকলে তখন একটা স্টাডি হয়ে যায়। না ট্রু, এটা ট্রু। আর হ্যাঁ, এটা তো ভাই বলা পরের প্রশ্ন, ড্রাইভটা আনবো কিভাবে? ভাই আসলে ভাই একটু একটু ওয়েট করেন, আসিফ ভাই কিছুদিন পর একটা বই লিখবে, ডেল কার্নেগির বইয়ের পাশে একই সাথে থাকবে ওটা বুকশেলফে, মোটা একটা বই। ওগুলো পড়তে হবে আপনাদের। হ্যাঁ, গুগল ড্রাইভ ডেল কার্নেগি, আসিফুর রহমান। আমি এখন মোটিভেশন এটসেট্রা সব দেয়া থেকে বিরত আছি, নিজেরই এত লিখতে এখন চোখে পড়তেছে আমার, আমি আর এসবের মধ্যে নাই। খালি মেহেদী ভাইকে একটা কথা বলি, ওই ড্রাইভ নিয়ে মাহতাব ভাই যেটা বললেন, আসিফ ভাই আমি খুব কম সময়ের জন্য এই জিনিসটা ফিল করছি, কিন্তু খুব রিসেন্ট টাইমস, এর আগেও হয়তো করি নাই। এখন হচ্ছে অফিস টফিস থাকে সবকিছুর পরেও কখনো কখনো কোনো একটা আঁকা, আমার তো সব আঁকাই অর্থহীন, কোনো কিছুর জন্যই আঁকা না, ইচ্ছা করে তাই আঁকা, তো ওরকম একটা আঁকা একদিনে শেষ হয় নাই, 3 দিন লেগে গেছে, 4 দিন লেগে গেছে। ওই আঁকাটা একদম অনেস্টলি আমার সাথে সিঙ্কে ছিল, ওটা আমার খুবই ভালো লাগছিল ছবিটা আঁকতে। ওই জিনিসটা আমি অনুভব করে আমার কাছে খুবই ভালো লাগছিল যে যাদের এটা হয় নাই তারা খুব দুর্ভাগা। আমি অফিসে বসে পুরাটা সময় আমি কখন বাসায় যাবো এটা ছবিটা মানে
অলমোস্ট কাপড় না ছেড়ে আমি ওটা আঁকা শুরু করতে হবে আমাকে আবার। এটা হচ্ছে ড্রাইভ। এটা খুব কম, খুব রেয়ার, আমি একবার দুইবার পাইছি, কিন্তু যতবারই পাইছি আমার খুব লাকি মনে হয়েছে। তখন মনে হয়েছে ভাই যে এই সেম, ছবিটার মধ্যে আমি কিছু, ভাই মানে আমার আমি এই এটা খুব ছবিটার মাঝে সাথে মধ্যে অনেস্ট ছিলাম বলে এটা আসছে। জি ভাই, মানে ওই ফিলিংটা খুবই মজার এবং নিজের মনে হয় যে নিজেকে Yes. অনেক মানে মনে কিছু একটা করতেছে। নিজেকে আমার খুব এটা আর্টিস্ট একমাত্র মনে হয় হচ্ছে- ভাই। আর্টিস্ট আমার মনে হয় যে হ্যাঁ আমি একটা কিছু করে, আল্লাহ কেউ দেখতেছে না ভিতরটা, বাট আই নো আমার নিজে নিজে বন্ধ ঘরে চোখে পানি চলে আসছে। এটা হয় ভাই যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে নতুন কোনো ড্রয়িং টুল পাওয়ার পরে আমার যেটা ছিল যে খুব শখ করে একটা পেন্টেলের ব্রাশ কিনছিলাম, দামি অনেক টাকা, মানে অনেক দিন অপেক্ষা করে এটা কিনছিলাম এবং এটা তারপরে use করা এক হয় না। সপ্তাহ ফাটাই। না না ভাই, তারপরে খুবই এক্সাইটমেন্ট নিয়ে করছি, কি বলে আচ্ছা, নতুন একটা ব্রাশ পরের এক কিনছো। সপ্তাহ একদম মন ভরে আছে এবং নিজেকে খুব ভালো লাগছে। আমি অপেক্ষা করতাম যে কখন বসবো, হ্যাঁ, কখন ওই কালি টুল দিয়ে খুব ভয় দাগগুলো পাচ্ছেন দিব। ব্যাকগ্রাউন্ড থেকে। শেষ। এই যে সালেক জেড ভাই যিনি এই প্রশ্নটা করছেন যে অফিসের পরে কিভাবে, হ্যাঁ। আমি ওনার আঁকা পছন্দ করি, কিন্তু ইদানিং হ্যাঁ, আঁকার আমার দেশে আইডিয়াগুলি আমার খুব পছন্দের, আইডিয়াগুলি খুবই ইন্টারেস্টিং। যে খুব খুব সিম্পলি আঁকেন, এক্সপ্রেশন গুলো আমার ভালো লাগে ওনার, মজা ভাই, লাগে। এখানে একটা এটা আমি রাখবো। ওয়ার্কারআউট হতে পারে কি, মানে যার যার নিজের লাইফ নিয়ে আঁকা, মানে ধরুন অফিস লাইফে আছে, অফিস নিয়ে কিন্তু কোনো কমিক নেই, বাট অফিস হ্যাঁ। লাইফের বিভিন্ন ঘটনা এগুলি যদি আঁকে, পিএইচডি কমিক, এই কমিকটা যেভাবে শুরু হয়েছিল, হ্যাঁ, পিএইচডি। এবং ওইটা আঁকা শুরু করলে আমি শিওর যত বেশি লোক আপনি একটা গ্রামের দৃশ্য আঁকলে সেটার সাথে রিলেট করবে, আপনি যদি অফিসের কাহিনী নিয়ে কমিক আঁকা শুরু করেন বা ওই কমেডি গুলা আঁকেন, আরো 100 গুণ লোক বেশি ওটার সাথে রিলেট করবে। মানে যদি ওই একই সাথে আপনার নিজের মজার কাজের আঁকাটাও হবে, আবার অনলাইন ফেম যদি বলেন সেটাও পাবেন। হ্যাঁ, চাকরিটা নাও থাকতে পারে তখন তো আমি 2 দিন আগে সিনেমা দেখলাম, এখানে দেখায় যে এক অফিসের এরকম এক এমপ্লয়ি, সে তার হবি হিসেবে একটা ব্লগ লেখা শুরু করছে। তো ব্লগটা যখন একটু রিচ পেয়ে যায় তখন তার বস ডেকে তাকে বলে যে এই ব্লগে যদি অফিসের কোনো কথা আসছে তোমার কিন্তু খবর আছে। এরকম আর কি। একজন কমেন্ট করে বলছেন যে জাহিদ, জয়নিং দ্য ড্রয়িং চ্যালেঞ্জেস ক্যান হেল্প। এটা ভুল বলে নাই, কি বলছে, ফর মোর এক্সপিরিয়েন্সড আর্টিস্ট মেইনলি, মানে আর্ট চ্যালেঞ্জ থাকে না অনেক, ফ্রেন্ডলি আর্ট চ্যালেঞ্জ, ডেডলাইন অনেকে আঁকতেছে, এটা একটা ধারণা থাকে, যেমন আমরা করি না ক্যারিকেচার চ্যালেঞ্জ, এটার যে বিশাল কোনো মানে অ্যাওয়ার্ড টাওয়ার্ড আছে তা না, বাট সবাই একটা ফিল করে যে আমিও আঁকি। এটা ভুল না, এটা করলে দেখা যায় স্টাডি হয়, মানে নিজের রেগুলার জবের বাইরে আর একটা কিছু করা হয়, তো এটাও একটা ওয়ে হতে পারে। তেমন আমরা অনেকক্ষণ কথা বলা হইলো, সব কোশ্চেন অ্যান্সার দেওয়া যায় নাই, কারণ আমরা সব কোশ্চেন অ্যান্সার জানি না, এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, আমরা সব জানা বসেছি তা না, বাট ফাইনাল কথা আমার কাছে লাগে যে এনজয় করা ড্রয়িং, যে যাই করতেছি। ওই যে যেমন আসিফ কিন্তু স্টাডি এভরিডে করে ওইটা এনজয় করে বলেই করে, কেউ যদি এনজয় না করে আমার মতে জোর করে আসলে এটা হয় না। যদি ওই ধারণাটা এমনি না আসে, ওই যে কেউ হয়তো পেন্টেল ব্রাশ কিনতে পারেন, এই ব্রাশগুলো কেউ হয়তো একটা আইপ্যাড কিনতে পারেন, 9 যেরকম আইপ্যাড, মানে প্রথম কয়েকদিন খুবই ইচ্ছা করবে। আবার রোমেল যেটা করে যে ও আসলে খুবই মেটিকুলাস, যে ডেডলাইন কবে সিস্টেমেটিক ভাবে সাজায় করে ফেলে। আবার হ্যাঁ, গাড়ি কিনে, ও যেমন অলরেডি কার্টুনে কেউ কিন্তু গাড়ি টাড়ি কিনে ফেলছে অনেকগুলো। কয়টা গাড়ি? অনেকগুলো গাড়ি, 10-12টা। রোমেলের 12টা গাড়ি, এটা কিন্তু একটা ইন্সপিরেশন। হ্যাঁ, তোমার গাড়ি একটা দেখানো যাবে রোমেল? গাড়ি? হ্যাঁ, আসলে ও কিন্তু ডায়োরামাও বানায়, গাড়ি রাখার জায়গা, গ্যারেজ। যারা কার্টুনকে অবহেলা করছেন, অবহেলা করে কিছু নাই, রোমেল এই যে ওয়াও, গাইডলাইন জিটিএ দেখা যাচ্ছে উপরেরটা। ভাই লেগো কিনেন তাইলে, ভাই লেগো কিনেন তাইলে গাড়ি বাড়িও বলা যাবে, গাড়ি বাড়ি সব। তাহলে বাড়িও বানানো যাবে, লেগো বক্স কিনে ফেলেন, কোনো সমস্যা নাই। আমি গাড়ি বাড়ি বলি। তো আমার কাছে ভাইবটা যেটা লাগছে, মানে ইয়াং যাদেরই আঁকা দেখি, আমার কাছে এটা সবাই টু সিরিয়াস। কেন আমার স্টাইল হচ্ছে না, কেন এটা পারতেছি না, কেন এটা ছুটে যাচ্ছে, ফেইম কেন, মানে এটা ভাই এটা হয় যে কম বয়সী ভালো আর্টিস্ট দেখলে, মানে নিজের চেয়ে কম বয়সী খুব প্যারা লাগে, মূল খুব হচ্ছে প্যারা রস লাগে। ড্রস। হ্যাঁ, রস ড্রস ও ওই যে মানে সবাইকে যে মেয়ের মতো করে আঁকে ওই ছেলেটা, হ্যাঁ, মিক্সড অপিনিয়ন। আমাদের শুধু এটা নিয়ে একদিন মেহেদী ভাই বুঝছেন, একদম কমপ্লিটলি পরচর্চামূলক একটা আয়োজন করা যাবে, যেখানে একটা রুল থাকবে, দেশের কাউকে নিয়ে আলোচনা করা যাবে না, দেশের লোকের চোখে শুলে লাভ নাই, অবশ্যই এথনিসিটি বাইরের হইতে হবে, বাইরের লোককে গালি দিলে কিছু যায় আসে না, এরকম কিছু রুল করে নিয়ে পছন্দ অপছন্দের মানুষদেরকে সমালোচনা করার জন্য একদিন একটা করতে হবে, সেশন করতে হবে। প্রাইভেট, এটা টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, এইভাবে পাবলিক দেওয়া যাবে। ডাইনে বাই মানুষ সব হবে ভাই ওখানে, আমরা যদি বলতে থাকি আর কি। এই যেমন রস ড্রনি আপনি বললেন না, দুটো কথা মুখে চলে আসছে, বলে বন্ধ করে দিলাম।
যাই হোক, আহ, ও জাহিন আপনার আচ্ছা, কমেন্ট করছে যে হ্যাঁ সব দোষ রজের। আহ, একটা কমেন্ট আছে, কমেন্টটা হচ্ছে হ্যাঁ, আহ, নতুন কমিক যারা করতে চায় তাদের কি করণীয়, প্লিজ মেহেদি ভাই বলে দেন। এটা রিসেন্টলি তো এটা রোমেনি comment নতুন কমিক্স করলা, ওর একটা রোমেলের একটা, মুস্তফা শাহিন মাহমুদ সৈকত। এইটা আমি বলবো যে রোমেলের যে ভিডিও প্লেলিস্ট আছে যে কিভাবে কমিক্স করবেন, এটা একটু তার সাথে কমেন্টে শেয়ার করা। আর কমিক্স ওটা খুবই নতুন ভালো। সবারই একটাই, শুনতে খুবই ফ্রাস্ট্রেটিং, কিন্তু অ্যান্সারটা হচ্ছে যে কমিক্স যদি আঁকতে চান তাহলে কমিক্স আঁকেন। ভেরি ফ্রাস্ট্রেটিং অ্যান্সার। না আঁকেন, কমিক্স পড়তে হবে, কমিক্স এটা পড়তে হবে, করতে তো হবেই, মানে কেউ যদি কমিক্স একদম না পড়ে আঁকেন এটা ভালো হবে না, ছাপা হবে না। অনেক কমিক্স পড়লে আপনার এক্সপেরিয়েন্স হবে কমিক্সের, পড়তে পড়তে তারপর প্রথমটা দেখা যায় আপনি 4টা জায়গা থেকে কপি করছেন, তারপর নিজেই টেপে, যেমন আমি নিজে প্রথম কমিক্সটা পুরো টিনটিনের একটা ডিসকাউন্ট ভার্সন হিসেবে আইকে ফেলছিলাম। ওইটা হাসান হাবিবকে দেখানোর পরে উনি বলছে খুব ভালো হয়েছে, বাট টিনটিন হয়ে গেছে। শুধু ওইটা হ্যাঁ, ওটা আচ্ছা ভাই, আমার পক্ষ থেকে খবর টিপস পেয়ে গেছে বুঝছেন, বেশি না পড়তে, বেশি পড়তে, বন্ধু বান্ধব বেশি একটু পড়তে এবং শ্রোতা হলেও বেশি খবর research পেয়ে না। গেছে হ্যাঁ, যে খবরটা একটু লাইভে করছি। আছি, ওরা মনে হয় এখন আজে বাজে কমেন্ট করবে, আমরা ক্লোজ করি। হ্যাঁ বেটার। আমরা মানে কিন্তু ভাই আমার একটা খারাপ জিনিস লাগলো বুঝছেন, আপনারা সব কমেন্ট মেনশন করছেন, এর মাঝখানে আমি এতক্ষণ কমেন্টে ছিলাম না, আমি গিয়ে দেখছি অনেকে আমার নাম বলছে, নাইম ভাইয়ের কথাটা ভালো লাগছে, অর আই এগ্রি, এগুলো তো কই মেনশন করলেন না ভাই। মোটিভেশন ড্রাইভ যা বলো তোমার হচ্ছে এগুলি তুমি প্রিন্ট স্ক্রিন দিয়ে প্রিন্ট করে ফোন করে রাখো। আই উইল ও মাই গড। ড্রাইভের আগে এগুলি উঠায় করতে হবে। যাই হোক, নাচকে অনেকেই দেখছে, আমি তো খুবই ভয় পেলাম, 100-র উপরে মানুষ দেখছে। ও না, যাই হোক, তো অনেকেরই হয়তো কিছু এনিওয়ে আমার মনে ক্লোজ করি। আসিফ তো বোধহয় থেকেও নাই, কারো কিছু যদি কিছু বলার থাকে ক্লোজিং কিছু, আমার কিছু বলার নাই, কারো কিছু বলার নাই, নিঃশব্দ ইরি। ক্লোজিং রিমার্ক হচ্ছে সবাই নিজের মতো আঁকতে থাকেন। হ্যাঁ, এইটাই। তবে আমি বলবো যে ট্রেন্ডটা, মানে ট্রেন্ড ফলো করা, হ্যাঁ হইতে পারে যে আমি ট্রেন্ড বলতে যে আর্ট চ্যালেঞ্জ চলতেছে, যে ইনটোবার আমরা সবাই করি, কেউ কাউকে বলে না কিন্তু করি, সেটা ওকে। কিন্তু ওই যে দেখে দেখে যে আরেকজন যেহেতু করতেছে তাই আমাকে করতে হবে, এটা কিন্তু একটা প্রবলেম। কারণ তাহলে আমি ওর মতো হবো না, নিজের মতো হবো না। তাতে নিজের একটা এবং ই করা যায় যে এই মাসে আমার একটা থিম নেওয়া যায় যে এই মাসে আমি রূপকথার বিভিন্ন সিন আনবো, পরের মাসে আমি তো সাইফাই, আমি একটা থিম নিলাম, তাহলে কিন্তু নতুন নতুন লার্নিং আসতে পারে। হ্যাঁ ভাই একটা করা যেতে পারে যে টপিক একটা করা যেতে পারে যে খুব মানে ক্লোজ টু ইওর হার্ট। আমি যেটা করছি যে লাস্ট 1 মাস ধরে আমার ছোটবেলার যেসব প্রিয় প্রিয় বই আছে, যেমন রাজু ও আগুনলালের ভূত, আমি যেটা করছি রাজু ও আগুনলালের ভূতের যত ক্যারেক্টার আছে সব ক্যারেক্টার ডিজাইন করছি, তারপর তার যে হাতের আগুনি পাকুনি মেশিন আছে মেশিনটা ডিজাইন করছি। আমার আলটিমেট টার্গেট হচ্ছে যে এটা নিয়ে ক্যারেক্টার ডিজাইন করে বা একটা ইয়া করা, একটা বড় প্রচ্ছদ ডিজাইন করা বা একটা সিনেমার পোস্টার ডিজাইন করা, মানে আমার খুবই মানে ক্লোজ টু হার্ট। এটা করতে ভালো লাগছে এবং আমার এই জিনিসটা কি জানো, এই কাজগুলো দেখলে যে বোঝা যায় যেগুলো অনেস্ট কাজ, অনেস্ট কাজ দেখলে বোঝা যায় যে সেটা অনেস্টলি করছে, মানে সেটা নিচের ড্রাইভ থেকে করছে, এটা তাকে কেউ করতে বলে নাই, তার এখান থেকে কোনো কিছু পাওয়ার ছিল না। হ্যাঁ ভাই, আমার মানে ইচ্ছা আছে যে অনেক টাইম নিয়ে করে টোরে একসময় আমার নিজের ব্লগে আপলোড দেখি। এটা কিন্তু একটা মেন্টাল পিসেরও ব্যাপার, মানে যাদের খুব এরকম তীব্র মানে প্রেসার, ফ্রাস্ট্রেশন, এই সেই, কয়েকদিন এগুলি থেকে দূরে থাকেন, নিজে কি করতেছেন নিজে আবার বোঝার চেষ্টা করেন, এবং কোথাও আপাতত অন্তত কয়েক সপ্তাহ শেয়ার না করলে ভালো, করা যাবে না তা না, কিন্তু শেয়ার করলে হয় কি একটা টেন্ডেন্সি কাজ করে যে কেউ কি বলতেছে, অ্যাপ্রুভ হলো কিনা, লাইক করলো কিনা, এটা কাজ করবে, এটা হিউম্যান নেচার। কারণ এই সোশ্যাল মিডিয়া মানুষকে হ্যাক করেই তৈরি করা হয়েছে যে মানুষ কিভাবে ভাবে। তো এটা এমন না যে আমি এটা মানে বলে ব্যর্থ, তা না, সবাই তাই, সব মানুষই সেম। এটা বুঝতে পারলে বেটার, একটু সতর্ক থাকা যায়, দ্যাটস ইট। তা আমরা মনে এন্ড করি না, অনেকক্ষণ কথা বলছি আমরা, ওরে বাপরে। যাই হোক, আমরা আবারও সবাই যদি চাই আমরা আবারও কিছু একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আমি ভাবছি একা কথা বলবো, বাট এটা অনেক বেটার হয়েছে। তো গুড লাক। আসিফ আসো কিনা বুঝতেছি না, বাই বলো। আচ্ছা, তাইলে আর কি আমরা জানাই থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে অনেক কমেন্ট করছে, অ্যানসার দিতে পারি না, এই ভিডিওটা আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। কিভাবে রেকর্ড করে আমি জানি না, আগে দেখি। রেকর্ড করতে পারলে আমি ফেসবুক বলতেছি, ইউটিউবে আপ করে রাখবো না। ওকে ভাই, রেকর্ড হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, অটো রেকর্ড হয়ে যায়। ও ফেসবুকেই তো আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো খোদাফেজ, সবাই ভালো থাকেন, আঁকতে থাকেন, নিজের যেটা পছন্দ সেটা আঁকেন, ট্রেন্ড ফলো করেন না, ফ্যান আর্ট, যদি ফ্যান না হন তাহলে ফ্যান আর্ট করেন না। গুড লাক, বাই বাই।